এই অন্ধকার কারাগারে 25 বছর পর তোমার সাথে কেউ একজন দেখা করতে এসেছে। তুমি খুশি হওনি? উপরোক্ত বাক্যটি জেলার সাহেব রিয়াদের উদ্দেশ্যে বললেন। বাক্যটি শুনে রিয়াদের মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না। 25 বছর পর তার সাথে কেউ দেখা করতে এসেছে, এটা শুনে তার খুশি হওয়া উচিত ছিল, কিন্তু রিয়াদের মুখশ্রীতে খুশির আবেশ দেখা গেল না। রিয়াদকে চুপ করে থাকতে দেখে জেলার সাহেব বললেন, তুমি কি তার সাথে দেখা করতে ইচ্ছুক নও? সে কিন্তু তোমার দেখা পাওয়ার জন্য ব্যাকুল। নীরবতা ভেঙে রিয়াদ বলল, কে সে? আমি তাকে পাঠাচ্ছি এখানে, তুমি নিজে দেখে নাও। সে কিন্তু উপর মহল থেকে অনেকটা সময় নিয়ে এসেছে। রিয়াদ মনে মনে বেশ চিন্তিত। তার সাথে দেখা করার জন্য কে আসতে পারে? তার তো কোনো পরিচিত মানুষ নেই। এতগুলো বছর পর কার তার সাথে দেখা করার ইচ্ছে হলো? রিয়াদের এক মন বলছে, হয়তো সে অন্য কারোর সাথে দেখা করতে এসেছে, ভুলে আমার নাম নিয়েছে। হতেই পারে নামটা তার সাথে মিলে গিয়েছে। রিয়াদের ভাবনার মাঝে তার সামনে একটি মেয়ে এসে দাঁড়ালো। রিয়াদ মেয়েটির মুখশ্রীতে তাকিয়ে রইল। মেয়েটিও কয়েক মুহূর্ত রিয়াদের মুখশ্রীতে তাকিয়েছিল। পরক্ষণেই মেয়েটি বলে উঠল, আমি আপনার সাথে একটু আলাদা কথা বলতে চাচ্ছি। মেয়েটির কথার মূল ভাব বুঝতে পেরে জেলার সাহেব সবাইকে চলে যেতে ইশারা করে। নিজেও চলে গেলেন। রিয়াদ এবং মেয়েটি একে অপরের মুখশ্রীতে তাকিয়ে রইল। দুজনেই নীরব। নীরবতা ভেঙে মেয়েটি বলল, আমি রিয়ানা জাহান, আমার মায়ের নাম রাবেয়া সুলতানা। রিয়াদ অস্পষ্ট সুরে বলল, রাবেয়া সুলতানা? আপনার চেনার সুবিধার্থে নদী, আশা করি আপনার চিন্তা অসুবিধা হচ্ছে না। রিয়াদ চমকে মেয়েটির অর্থাৎ রিয়ানার মুখশ্রীতে তাকালো। রিয়াদের তাকিয়ে থাকাকে উপেক্ষা করে রিয়ানা বলল, আপনিও তো বুঝতে পেরেছেন আমি এখানে কেন এসেছি। আপনি ভাবতেও পারবেন না আপনার মুখোমুখি হওয়ার জন্য আমাকে কতটা পথ পাড়ি দিতে হয়েছে, কতজনের হাত পা ধরতে হয়েছে। আজ আমি এখানে অনেকটা সময় ভিক্ষা চেয়ে নিয়ে এসেছি শুধুমাত্র আপনার সাথে দেখা করার জন্য, আপনার মুখোমুখি দাঁড়িয়ে শুধু একটা প্রশ্ন করার জন্য। বলতে বলতে রিয়ানা কান্না করে দিল। চোখের অশ্রুকে মুছে রিয়ানা পুনরায় বলল, আজ আমি আপনার কাছে জানতে এসেছি আমি আপনার অবৈধ সন্তান নাকি জয় সাহেবের বৈধ সন্তান। রিয়াদের মাথায় আকাশ ভেঙে পড়ল। রিয়ানা মাত্র কি বলল সে তার অবৈধ সন্তান নাকি জয়ের বৈধ সন্তান? এই প্রশ্নের উত্তর জানার জন্য তার সাথে দেখা করতে এসেছে। রিয়াদকে চুপ থাকতে দেখে রিয়ানা পুনরায় বলল, জানেন, আমি একটা প্রশ্নের উত্তর জানি না বলে আজ আমার ভালোবাসা আমাকে ছেড়ে চলে গিয়েছে। ভালোবাসা হারানোর যন্ত্রণা আপনি বুঝবেন কি করে? আপনি তো অন্যের ভালোবাসা কেড়ে নেওয়ার মানুষ, ভালোবাসা হারানোর ব্যথা আপনি কি করে বুঝবেন? রিয়াদের পক্ষে আর নীরব থাকা সম্ভব নয়। পৃথিবীর অন্য কেউ যদি তাকে এই কথাটি বলতো তাহলে সে নীরবে কেটে পড়ত, কিন্তু আজ তার পক্ষে কেটে পড়া সম্ভব নয়। নীরবতা ভেঙেই রিয়াদ বলল, ভালোবাসা হারানোর যন্ত্রণা আমি জানি নাকি জানি না, সেটা না হয় তুমি আমার গল্পটা শুনে বিবেচনা করো। রিয়ানা রিয়াদের মুখশ্রীতে তাকালো। রিয়াদ খুব শান্তভাবে বলল, তুমি জানতে চাও কে তোমার বাবা, আমি নাকি জয়? হ্যাঁ, জানতে চাই। গল্পটা শুরু থেকে শোনো, তারপর তুমি নিজে বুঝতে পারবে কে তোমার বাবা। রিয়ানা আগ্রহ ভরা দৃষ্টি নিয়ে রিয়াদের দিকে তাকিয়ে রইল। রিয়ানা জানে না তার জন্য কি অপেক্ষা করছে, সে কি শুনতে চলেছে। সে শুধু জানে তার সব কিছু জানার অধিকার আছে, তাকে জানতেই হবে সবকিছু। রিয়াদ উল্টো দিকে ঘুরে বলতে লাগলো, 1987 সাল, গ্রামের নাম চাঁদপুর। গ্রামে একসাথে বেড়ে ওঠা 4 কিশোর কিশোরী, রিয়াদ, নদী, জয়, স্বপ্না, একে অপরের সহপাঠী ছাড়াও খুব ভালো বন্ধু তারা। তখন সময়টা 8ম শ্রেণী থেকে 9ম শ্রেণীতে পদার্পণ করার। 8ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফলের শেষে 9ম শ্রেণীতে পা রাখায়। সে বছর সবার থেকে বেশি নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছিল রিয়াদ। রিয়াদ সেদিন খুব খুশি ছিল। তার খুশিকে ভাগ করে নিতে নদীর মুখোমুখি দাঁড়িয়েছিল। রিয়াদ ভেবেছিল নদীর 2 চোখে তার ভালো ফলাফলের জন্য খুশি ফুটে উঠবে, কিন্তু সে ভুল ছিল। সেই দিন নদীর 2 চোখে খুশি নয়, দুঃখ ছিল। নদী কান্না করছিল। নদীর কান্না দেখে রিয়াদ প্রশ্ন করল, তুই কান্না করছিস কেন? নদী কাঁদতে কাঁদতে বলল, তুই কেন এত ভালো করলি রে রিয়াদ? একটু খারাপ করলে খুব কি ক্ষতি হতো? রিয়াদ চমকে নদীর কান্নারত মুখশ্রীতে তাকিয়ে রইল। রিয়াদের ভাবনায় এলো নদী হয়তো নিজে তার চেয়ে খারাপ করায় কষ্ট পাচ্ছে।
রিয়াদকে ভুল প্রমাণিত করে নদী পুনরায় বলল, তুই জানিস আমার কত আশা ছিল জয় প্রথম হবে। জয় প্রথম হওয়ার খুশিতে আমি আজ মুক্ত পাখির মতো উড়ে বেড়াবো, কিন্তু তোর জন্য জয় প্রথম হতে পারলো না। উপরোক্ত কথাগুলো বলেই নদী কান্না করতে লাগলো। নদীর চোখে অশ্রু দেখে রিয়াদের মন বলে উঠল, সে কি জানে না তার চোখের অশ্রু আমার হৃদয় দহনের সৃষ্টি করে? নিজেকে শান্ত করে রিয়াদ বলল, জয় যেমন তোর বন্ধু, আমিও তোর বন্ধু। তাহলে আমার খুশিতে তুই খুশি নোস কেন? নদী এবার ভয় মিশ্রিত কণ্ঠে বলল, আমি না একটা ভুল করে ফেলেছি রিয়াদ। গ্রামের লোক যারে পাপ বলে, সেই পাপটা আমি করে ফেলেছি। পাপ? কিসের পাপ? ভালোবাসার পাপ। রিয়াদ চমকে উঠল নদীর কথায়। ভালোবাসা? ভালোবাসাটা ঠিক কি তার সংজ্ঞা রিয়াদ জানে না, তবে রিয়াদের মনে নদীর জন্য আলাদা এক অনুভূতি আছে। আচ্ছা, এই অনুভূতি কি ভালোবাসা? জানিস রিয়াদ, তুই আমার বন্ধু, তাও আমি তোর খুশিতে খুশি হতে পারছি না, কারণ আমার মনে জয়ের জন্য অন্যরকম এক অনুভূতি আছে। আমি তোকে এই অনুভূতির কথা বলে বোঝাতে পারবো না। তুই প্রথম হওয়ায় আমার আনন্দ হয়েছে, তবে ততটা নয় যতটা জয় হলে হতো। রিয়াদ নিজের মুখশ্রীতে হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, জয় প্রথম না হওয়ায় তোর খুব কষ্ট হচ্ছে, তাই তো? হ্যাঁ। রিয়াদ নিজের হাতে নদীর চোখের অশ্রু মুছে দিল, তারপর বলল, এবার হয়নি তো কি হয়েছে, পরের হবে। আমি নিজে জয়কে প্রথম হওয়ার উপযোগী করে তুলব। নদী রিয়াদের কথায় ভরসা পেল, কিছুটা খুশি হয়ে বলল, সত্যি বলছিস? একদম। তাহলে পরের বার থেকে আমরা ফলাফলের দিন খুব ভালোভাবে উপভোগ করব। আচ্ছা। নদী মনে মনে শান্তি খুঁজে পেল। এখন মনে হচ্ছে কিছুটা কষ্ট কমেছে। রিয়াদ এবং নদীর কথার মাঝে স্বপ্নার জয় চলে এলো। স্বপ্না খুশি মনে বলল, কি রে নদী, রিয়াকে শুভেচ্ছা জানাচ্ছিলি বুঝি? নদীর উত্তর দেওয়ার পূর্বেই রিয়াদ বলল, আরে না, শুভেচ্ছা দেওয়ার মতো কি হয়েছে? স্যারেরা ভুল খাতা দেখেছে, নয়তো জয় প্রথম হতো। জয় চমকে রিয়াদের মুখের দিকে তাকালো। রিয়াদকে সমর্থন জানিয়ে নদী বলল, হ্যাঁ, আমারও তো তাই মনে হয়, তবে পরের বার নিশ্চয়ই জয় প্রথম হবে। রিয়াদ মুখে হাসি ধরে রেখে বলল, হতেই হবে। রিয়াদ এবং স্বপ্নাকে বিদায় জানিয়ে নদী জয়ের হাত ধরে অন্যদিকে নিয়ে গেল। রিয়াদ ওদের যাওয়ার পানে তাকিয়ে মুচকি হাসল। স্বপ্না বলল, ওরা দুজন বোধ হয় আইসক্রিম খেতে গেল, আমাদের রেখে চলে গেল। চল আমরাও যাই। না থাক, থাকুক না ওর সাথে কিছুটা সময়। একটু থেমে রিয়াদ পুনরায় বলল, চল আমরা বরং ওইদিকে যাই। আচ্ছা। স্কুল থেকে বাড়ির পথে রওনা দিল রিয়াদ এবং নদী। নদী এবং রিয়াদের বাড়ি একদিকে আর জয় স্বপ্নার বাড়ি অন্যদিকে। মাঝপথ অব্দি একসাথে এসে তাদের গন্তব্য আলাদা হয়ে যায়। রিয়াদের সাথে হাঁটতে হাঁটতে নদী বলল, জানিস তখন জয়ের সাথে যাওয়ার পর কি হয়েছে? কি হয়েছে? নদী বলতে লাগলো, তখন জয়ের হাত ধরে নদী নিয়ে গেল রহিম কাকার আইসক্রিমের দোকানের সামনে। নদী জয়ের হাত ধরে রাখা অবস্থায় বলল, কাকা, একটা আইসক্রিম দেন। রহিম কাকা আইসক্রিম দিলে তা নিয়ে জয়ের হাতে ধরিয়ে অন্যদিকে নিয়ে গেল। পুরোটা সময় জয় নদীর ধরে রাখা হাতটার দিকে তাকিয়ে রইল। জয় কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, একটা আইসক্রিম আনলি কেন? খাবো তাই। খাবি তা বুঝলাম, কিন্তু আমায় দিবি না? তোকে দিব না কেন? তাহলে একটা আনলি কেন? এটা দুজনে খাবো তাই। মানে? জয় মুখ খুলতেই নদী জয়ের মুখে আইসক্রিমের কিছুটা অংশ দিল। জয় হতভম্ব হয়ে তাকিয়ে রইল। নদী তাড়া দিয়ে বলল, নে খা। জয় নিল। জয় নেওয়ার পর জয়ের খাওয়ার স্থান দিয়ে নদী খেলো। জয় মজা করে বলল, কি ব্যাপার, আজ আমার হাত ধরে এখানে ওখানে যাচ্ছিস? এক আইসক্রিম দুইজন, ঘটনা কি? কিসের ঘটনা? আজ তোর হয়েছে কি? কিছুই না। ভয় করছে না এভাবে একটা ছেলের হাত ধরে এখানে ওখানে যেতে? লোকে দেখলে বদনামি হবে তো। এত ভয় নিয়ে কি আর অনুভূতি হয়? কি? জয় কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করলো নদীর দিকে। তখনই নদী জয়ের থেকে দূরে পালিয়ে এলো। জয় মুচকি হাসল। জয়ের মুচকি হাসি নদী আড়ালে দাঁড়িয়ে দেখল। রিয়াদের কাছে উপরোক্ত কথাগুলো বলতে বলতেই নদী লজ্জায় লাল হয়ে গেল। নদী মুখশ্রীতে লজ্জার আভা দেখে রিয়াদের বুকে দহনের সৃষ্টি। এই দহনটা জানান দিচ্ছে এই লজ্জারাঙা মুখশ্রী তোর জন্য নয়।
রিয়াদ স্বাভাবিকভাবে বলল, জয় হাসলো, তো কি হয়েছে? তুই না কিছু বুঝিস না রিয়াদ। আরে ও হেসেছে মানে ও আমার অনুভূতির সঙ্গ দিতে চাচ্ছে, মানে ও আমাকে ভালোবাসে। যদি না বাসে? নদী চমকে রিয়াদের মুখে হাত দিল, ভয় নিয়ে বলল, এরকম বলিস না রিয়াদ, মরেই যাব। মরার কথা শুনে রিয়াদ চমকে উঠল। রিয়াদের বলার ভাষা হারিয়ে গেছে। নদী পুনরায় বলল, তুই বুঝবি না রিয়াদ, এই অনুভূতি কত প্রখর। সমাজের ভয়কে পেছনে ফেলে যে অনুভূতি এগিয়ে যেতে পারে, সে অনুভূতি হেরে গেলে যে মৃত্যু ছাড়া আমার আর কোনো উপায় নেই রিয়াদ। এই অনুভূতির আগুন যে আমায় ধীরে ধীরে পুড়িয়ে মারবে। এটা কিশোরী মনের আবেগ নদী। মনের মধ্যে আশা নিয়ে রিয়াদ কথাটি বলল, কিন্তু রিয়াদের আশার বাগানে ফুল ফুটে উঠল না। নদী বলল, আবেগ দিয়ে ভালোবাসা হয়। আমি জানি না এটা আবেগের ভুল কিনা, শুধু জানি তার হার আমার সহ্য হয় না, তার অন্ধকার মেঘাচ্ছন্ন মুখশ্রী আমার পছন্দ হয় না। দেখলি না ওর হারে কিভাবে কান্না করলাম? আমার মন ওকে জয় দেখতে চায়। এটা আবেগের পরে জন্ম নেওয়া ভালোবাসা। কথা বলতে বলতে নদী হোঁচট খেয়ে পড়ে যেতে নিচ্ছিল, কিন্তু পড়ে যাওয়ার পূর্বেই রিয়াদ ধরল। নদীকে ধরে রেখেই রিয়াদ বলল, আমি তোকে কখনো হোঁচট খেয়ে পড়তে দেব না নদী। নদী মুচকি হেসে বলল, এজন্যই তো তুই আমার খুব ভালো বন্ধু। দুজনেই খুশি মনে বাড়ি চলে গেল। রিয়াদ বাড়ি ফিরতেই তার আম্মা বলল, বাজান, পরীক্ষার ফলাফল কেমন হইল? আম্মা, আমি দ্বিতীয় হয়েছি। রিয়াদের মুখশ্রীতে বিষাদের ছায়া দেখে রিয়াদের আম্মা বলল, মন খারাপ করিস না বাজান, ভালাই তো করছো। আইজ তোর আব্বাই বাইসা থাকলে মেলা খুশি হইতো। তোর পোলা 2 হয়েছে, 2 হওয়া কি 4টিখানি কথা? কথাটি বলে আম্মা রিয়াদের মাথায় হাত রাখলেন, যেই হাতের স্পর্শে অনেকটা স্নেহ ভালোবাসা ছিল, যার ছোঁয়ায় সব কষ্ট দূর হয়ে যায়। রিয়াদ হঠাৎ তার আম্মাকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে মনে মনে বলল, ক্ষমা কইরো আম্মা, এতদিন প্রথম স্থান থেকে যে আনন্দটা পেয়েছিলাম আর সে আনন্দটা পাচ্ছি না আম্মা, তাই তো দ্বিতীয় বললাম। কেটে গেল কয়েক মাস। দিনগুলো সবাই যাচ্ছে বেশ। ক্লাসে শিক্ষকদের সাথে রেসপন্স করার বাহবাটা জয় পাচ্ছে। জয় পাওয়া নদী খুশি, আর নদীর খুশিতে রিয়াদ খুশি। সময় যত যাচ্ছে প্রত্যেকের হৃদয়ে অনুভূতিগুলো আরো প্রখর হয়ে ধরা দিচ্ছে। তখন সময়টা শরৎ। নদীর তীরে হাওয়ায় দুলছে কাশের বন। ঘাসের ওপর শুভ্র চাদর বিছিয়ে দিয়েছে শিউলির দল। ঋতুটা বেশ পছন্দের নদীর। পছন্দের এই ঋতুতে যদি মনের মানুষের থেকে প্রেম নিবেদন পাওয়া যায় তবে মন্দ নয়। ঠিক 3 দিন হলো। সেদিন ক্লাস শেষেই জয় নদীকে স্কুলের পেছন দিকটাই ডাকল। রিয়াদ এবং স্বপ্নাকে নিয়ে নদী পেছনের দিকে চলে গেল। রিয়াদ স্বপ্নার সামনেই সেদিন জয় আলকুচ্ছ শিউলি ফুল এগিয়ে দিয়ে বলল, গোলাপ দেয়নি বলে ফিরিয়ে দিও না। ভালোবাসা সত্যি হলো ফুলটা গোলাপ না শিউলি, তাতে কি এসে যায়? একটু থেমে পুনরায় বলল, ভালোবাসা কিভাবে প্রকাশ করতে হয় আমি জানি না, তবে এতটুকু জানি যতটা ভালোবাসলে কাউকে চোখ বন্ধ করলেও অনুভব করা যায়, ঠিক ততটাই ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসি, খুব খুব ভালোবাসি নদী। সারা জীবন তোর সাথে পথ চলতে চাই। নদী থ হয়ে গেল। বলার মতন ভাষা তার জানা নেই। এতদিনে নানাভাবে নিজের অনুভূতি জানান দিয়েছিল নদী। আজ জয়ের অনুভূতি জানতে পেরে মনের ভেতর কি বয়ে যাচ্ছে সেটা একমাত্র নদীই জানে। রিয়াদ ব্যথিত হৃদয় নিয়ে নদীর মুখশ্রীতে তাকিয়ে রইল। যদিও সে জানে নদীর উত্তর কি হবে, তবু বেপরোয়া মন চাচ্ছে উত্তরটা না হোক। স্বপ্না নদীকে ধাক্কা দিয়ে বলল, জয় উত্তরের অপেক্ষা করছে, নদী উত্তরটা দে। নদী লাজুক হেসে ফুলগুলো নিয়ে বলল, আমিও ভালোবাসি। কথাটি বলেই ছুটে পালালো নদী। নদীর পালানো দেখে জয়ও নদীর পেছন পেছন দৌড় দিল। স্বপ্না জয়কে যেতে দেখে পিছু ডাকতে নিলে রিয়াদ বলল, পিছু ডাকিস না, সময়টা এখন ওদের। সময় সঙ্গ না দিতে পারিস, বাধা অন্তত দিস না। আচ্ছা। স্বপ্না ঝুলে গেল। রিয়াদ সেখানে দাঁড়িয়ে নীরবে কেটে গেল। কিছুক্ষণ পর নিজেকে শান্ত করে নিজের মনকে বলল, ভোগে নয় ত্যাগে প্রকৃত সুখ, পূর্ণতা নয় মাঝে মাঝে অপূর্ণতায় সুখী হওয়া যায়। জয়ের সাথে খুনসুটিতে বেশ অনেকটা সময় কেটে গেল নদীর। বাসায় ফিরতে ফিরতে সেই সন্ধ্যা। বেশ ভয় নিয়ে বাসা প্রবেশ করল। বাসায় ঢুকতেই আম্মার মুখোমুখি হলো নদী। নদী বেশ ভয় পাচ্ছে। তার আম্মা তাকে কি না কি বলে।
কিন্তু নদীকে অবাক করে দিয়ে তার আম্মা বলল, স্বপ্নার আব্বা আম্মা কেমন আছে? স্বপ্নার আব্বা আম্মা? হ্যাঁ, তুই না গো বাড়ি থাইকা আইলি? না মানে আমি যে ওদের বাসায় ছিলাম, এটা তুই জানলি কিভাবে? রিয়াদ কইল তোর আইতে দেরি হইতে পারে, দেইখা রিয়াদ বাড়িতে আইয়া কইয়া গেল নোট দিতে স্বপ্না গো বাড়িতে গেছস। ও হ্যাঁ, গিয়েছিলাম তো। ওর আব্বা আম্মা বেশ ভালো আছে। তাই যা হাত মুখ ধুইয়া নে। হ্যাঁ। নদী তাড়াতাড়ি করে কেটে পড়ল। আজ রিয়াদ ছিল বলে বেঁচে গেছে। সন্ধ্যার কিছুটা সময় পর রিয়াদের বাড়িতে জয়ের আগমন ঘটল। রিয়াদ নিজের ঘরে ঘুমাচ্ছিল। শরীরটা ভালো লাগছিল না, তাই ঘুম দিচ্ছিল। জয় রিয়াদের আম্মার সাথে সৌজন্যমূলক বাক্য বিতরণ করে রিয়াদের ঘরে গেল। রিয়াদকে ঘুম থেকে তুলল। রিয়াদের রেশ তখনও কাটেনি। ঘুম ঘুম কণ্ঠে বলল, জয়, হঠাৎ আমার বাড়ি? কেন আসতে পারি না? তা নয়, কখনো রাতে আসিস না তো, তাই। হ্যাঁ, আজ একটা খুব গুরুত্বপূর্ণ কাজে এসেছি। কি কাজ? জয় পকেট থেকে একটি ভাঁজ করা কাগজ বের করে রিয়াদের সামনে ধরল। করুণভাবে বলল, প্লিজ এই চিঠিটা নদীকে দিয়ে আয় না। কি, এখন আমি নদীর বাসায় যাব? হ্যাঁ, সমস্যা কি? তোর মাথা খারাপ? এখন গেলে লোকে কি ভাববে? কিছুই ভাববে না। সবাই জানে তোরা প্রতিবেশী এবং একসঙ্গে পড়িস, তাই কোনো সমস্যা নেই। সমস্যা নেই বললেই সব কিছু? রিয়াদের কথা সম্পূর্ণ করতে না দিয়ে জয় বলল, দেখ ভাই, আমি কিছু জানি না। আমার অনেক দিনের শখ প্রিয়সীর সাথে চিঠি আদান প্রদানের মাধ্যমে প্রেম করা। এখন তুই আমার ইচ্ছেটা পূরণ কর। রিয়াদ কিছু বলতে নিলে জয় আরো দুবার অনুরোধ করে। রিয়াদ বাধ্য হয়ে রাজি হয়ে যায়। চিঠি নিয়ে রিয়াদ নদীর বাড়িতে আসে। খুব ভদ্রভাবে নদীর আম্মাকে বলে, কাকিমা, নদীর স্বপ্নার থেকে যে নোটগুলো এনেছে ওগুলো আমার প্রয়োজন, তা নিতে এসেছি। আচ্ছা। নদীর আম্মা নূপুরকে মানে নদীর বোনকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা আম্মা। নূপুর ভেতরের ঘর থেকে নদীকে ডেকে নিয়ে আসে। নদী এই অসময় রিয়াদকে দেখে বেশ চমকালো। রিয়াদ একবার নদীর আম্মার দিকে আর একবার নদীর দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, তুই যে নোটগুলো এনেছিস সেগুলো আমারে দে। নদী কিছু বুঝতে পারল না। তবে রিয়াদের আসার কারণটা জরুরি ভেবে নদী বলল, আয় আমার ঘরে আয়, আমি বের করে দিচ্ছি। রিয়াদ নদীর আহ্বান পেয়ে সঙ্গে সঙ্গে ভেতরে ঘরে গেল। ঘরে গিয়েই চিঠিটা নদীর হাতে তুলে দিয়ে বলল, জয় দিয়েছে, বলেছে উত্তরটা কাল লিখে নিয়ে যেতে। একটু থেমে পুনরায় বলল, আর হ্যাঁ, কাল থেকে এভাবে চিঠি আদান প্রদানে প্রেম নিবেদন হবে, তবে ডাক পেয়ন হতে পারবো না। তাই নিজেদের মতো করে ভাবনা চিন্তা কর কিভাবে প্রেমপত্র দেওয়া যায়। রিয়াদ এতটুকু বলে নদীর একটা খাতা নিয়ে চলে গেল। নদী রিয়াদকে কিছু বলতে নিচ্ছিল, কিন্তু রিয়াদ শুনল না। কারণ রিয়াদ জানে এখন নদীর কথা শোনা মানে জয় চিঠিতে যা লিখেছে তা পড়ে শোনাবে। চিঠিতে কি লেখা আছে জানা নেই, কিন্তু চিঠির ভাষা শোনা তার পক্ষে সম্ভব নয়। রিয়াদ চলে যেতেই নদী চিঠির ভাঁজ খুলে পড়তে লাগলো। প্রিয়সী আমার, ভালোবাসি, খুব ভালোবাসি। পুরো চিঠি জুড়ে শুধু এতটুকুই লেখা। এতটুকু লেখায় নদীর হৃদয় অনুভূতির এক শিহরণ জাগিয়ে তুলল। চিঠিটাকে বুকে জড়িয়ে নদী মনে মনে বলল, ভালোবাসা এত সুন্দর কেন? পরের দিন নদী জয়ের সাথে দেখা করতে যাওয়ার পূর্বে রিয়াদ এবং স্বপ্নার সাথে দেখা করল। এখন নদী ওদের দুজনের মুখোমুখি বসে আছে। নদী জয়ের উদ্দেশ্যে চিঠি লিখবে। এখন কি লেখা যায় সেটাই ভাবছে। অনেকক্ষণ ভেবে নদী রিয়াদকে বলল, তুই বল না কি লিখবো। তুই তো একজন ছেলে, ছেলে হয়ে বুঝিস না অন্য একজন ছেলে কি ধরনের লেখা পছন্দ করবে, যে লেখার মাঝে হাজারো অনুভূতি খেলা করবে, আর সে অনুভূতির ভেলায় সে হারিয়ে যাবে। স্বপ্না মজা করে বলল, তুই তো বেশ ডুবে যাচ্ছিস সেই অনুভূতিতে। চাচ্ছি তো। বাহ, ডুবে ডুবে ভালোই জল খাচ্ছিস। তোকে জল খেতে কে বারণ করছে? কাউকে তো পাচ্ছি না রে, কি করব বল। আমার জলকে তো তুই নিয়ে নিয়েছিস। কি? নদী চমকে জিজ্ঞেস করল। স্বপ্না হাসলো। হাসি ধরে দেখে বলল, মজা করলাম। তাই বল। একটু থেমে নদী পুনরায় বলল, বল না কি লিখবো চিঠিতে। রিয়াদ মুচকে হেসে বলল, 4 অক্ষরে ভালোবাসায় বড্ড মায়া, মায়ার সে চাদরে জড়াতে চাই সারা জীবন। নদী রিয়াদের মুখশ্রীতে তাকাতেই রিয়াদ বলল, এইটা লেখ। নদী কিছু বলার পূর্বেই স্বপ্না বলল, রিয়াদ, সেই চাঁদরে কার সাথে জড়াতে চাস?
রিয়াদ মুখে হাসি ধরে রেখেই বলল, সে মনের গহীনে খুব সযত্নে নিজের বসত গড়ে তুলেছে। তার গল্প মনের গহীনে গড়ে উঠুক। নদী সন্দিহান দৃষ্টি নিক্ষেপ করে বলল, কাউকে ভালোবাসিস রিয়াদ? উল্টাপাল্টা না বকে যেটা বললাম সেটা লেখার হলে লেখ, নয়তো যা। যাবো তো অবশ্যই, তবে লিখে যাব। তোর কথাটা আমার ভালো লাগে, তাই ওটাই লিখব। তো লেখ। নদী কথাগুলো লিখে কাগজ ভাঁজ করে নিয়ে চলে গেল। জয় হয়তো এতক্ষণে চলে এসেছে। নদী চলে যেতে স্বপ্ন বলল, ভালোবাসিস কাকে? তুই আবার উল্টা বকাধুলি কবে থেকে? উল্টো হোক বা সোজা, বল না কাকে ভালোবাসিস? যে আমার নয় তারে। রিয়াদ চলে যেতে নিলে স্বপ্ন বলে, প্রকাশ করে দেখ, হয়তো সে তোরই। রিয়াদ পিছনে ঘুরে তাকালো। স্বপ্নের উপরুক্ত কথাটি রিয়াদের বোধগম্য হলো না। স্বপ্নার দিকে তাকিয়ে দেখলেও সে লজ্জা পাচ্ছে, এমন ভাব করে দাঁড়িয়ে আছে। কিছু বুঝতে না পেরে রিয়াদ চলে গেল। বুঝতে পারল না নাকি বুঝতে চাইল না, কে জানে। বছরটা পার হয়ে গেল। 10ম শ্রেণীতে পদার্পণ করলো সবাই। আজ নদী খুব খুশি। তার ভালোবাসা জয় প্রথম স্থান অর্জন করেছে। সবাই জয়কে বাহবা দিচ্ছে। অন্যদিকে জয়ের এই প্রথম স্থান অর্জন করার পেছনে যে মানুষটা নিজেকে এক ধাপ পিছিয়ে নিয়েছে, তার নামটা কারোই জানা নেই। নদীর খুশিতেই সেই মানুষটাও খুশি। সেই মানুষটা অন্য কেউ নয়, রিয়াদ। পরীক্ষা খাতায় কিছুটা মার্ক ছেড়ে দিয়েছিল রিয়াদ। রিয়াদের আগে থেকেই ধারণা ছিল জয় কতটা মার্ক পেতে পারে। সেই ধারণা থেকেই নিজের খাতায় কিছুটা মার্ক ছেড়ে আসলো। রিয়াদ স্কুলের মাঠে একা বসেছিল। কোথা থেকে জিনিন নদী ছুটে এলো তার কাছে। ছুটে এসে রিয়াদের পাশে বসলো। খুব দ্রুত বলল, তুই এখানে, আর আমি তোকে পুরো স্কুল খুঁজে মরছি। রিয়াদ অন্যমনস্ক হয়ে বলল, তুই আমাকে খুঁজছিলি বুঝি? হ্যাঁ। আজ তো তোর জয়কে নিয়ে থাকার কথা, সেখানে আমাকে খোঁজাটা বড্ড বেমানান নয়? আরে আমি তো তোকে জয়ের জন্যই খুঁজছিলাম। রিয়াদ অবাক হয়ে বলল, জয়ের জন্য মানে? তুই তো জানিস আমি ভালো চিঠি লিখতে পারি না। কি লিখবো ভেবে পাচ্ছি না। জয়কে শুভেচ্ছা জানিয়ে একটা চিঠি লিখতে চাচ্ছি। বল না কি লিখবো। রিয়াদ মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অনেক তো হলো, নিজেদের চিঠি এবার নিচে লেখো। তার মানে তুই আমাকে সাহায্য করতে চাচ্ছ না? হুম, সাহায্য করতে চাচ্ছি, তবে অন্যভাবে। মানে? কাগজ কলম বের কর। নদী দ্বিমত না করে কাগজ কলম বের করে রিয়াদের দিকে এগিয়ে দিল। রিয়াদ সেটা না নিয়ে বলল, তুই লেখার মতো করে কলমটা ধর। নদী রিয়াদের মুখশ্রীর দিকে তাকালো। রিয়াদ চোখের ইশারায় কলম ধরতে বলল। নদী রিয়াদের কথা মতো কলমটি হাতে নিল। এবার রিয়াদ বলল, চোখ বন্ধ কর। নদী এবারও কিছু বলতে চাচ্ছিল, কিন্তু রিয়াদ ইশারায় চুপচাপ ওর কথা শুনতে বলল। নদী নিজের চোখ বন্ধ করে নিল। রিয়াদ শান্ত সুরে বলল, জয়ের সাথে কাটানো সবচেয়ে সুন্দর মুহূর্তটাকে স্মরণ কর। নদী চোখ বন্ধ করেই ভাবনার জগতে চলে গেল। এই 1 বছরে জয়ের সাথে চিঠি আদান প্রদান করা, ঘোরাফেরা সবই হলো। সবকিছুই নদীর কাছে সুন্দর মুহূর্ত। তবে এই মুহূর্তে সুন্দর মুহূর্ত বলতে যেটা মনে পড়ছে সেটা হলো, সেদিন জয়ের সাথে দেখা করার পর জয় বলল, প্রিয়সী। জয়ের বলা প্রেয়সী শব্দটি নদীর বুকে শিহরণ জাগিয়ে দিল। নদী অনুভূতির সাগরে ডুব দিয়ে দিল। ডুবন্ত নদীকে ডাঙায় ফেরত নিয়ে আসলো জয়ের কাতর সুর। জয় বলল, প্রিয়সী, আমার একটা ইচ্ছে পূরণ করবে? কি ইচ্ছে? আমার না তোমার সাথে নিরিবিলি পথে হাঁটতে খুব ইচ্ছে করছে। এখন? হুম। কিন্তু এখন? নদী কথাটি সমাপ্ত করতে পারেনি। তার পূর্বেই জয় করুণ সুরে বলল, প্লিজ ইচ্ছাটাকে মেরে ফেলার মতো বাক্য উচ্চারণ করো না। জয়ের কাতর সুর নদী উপেক্ষা করতে পারেনি, তাই রাজি হয়ে গেল। পাশাপাশি দুজন প্রেমিক প্রেমিকা হেঁটে চলল। ভালোবাসা দুজনের মধ্যেই বিদ্যমান। দুজনের অনুভূতির ভাষায় দুজন দুজনকে বড্ড চায়। তারা জানে না তাদের চাওয়াটা পূর্ণ হবে কিনা। হঠাৎ নদী শব্দ করেই উঠল। জয় এর সাথে সাথে ব্যাকুল হয়ে পড়ল। কি হয়েছে? কোথায় ব্যথা পেলে প্রিয়সী? নদী মুচকে হেসে জয়ের দিকে তাকিয়ে রইল। জয় নদীর জবাব না পেয়ে বলল, কি হলো বলো না, কি হয়েছে তোমার? কোথায় ব্যথা পেলে? নদী অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতেই বলল, কিছুই হয়নি আমার। স্বপ্না একদিন এরকম করতে বলছিল, দেখতে বলছিল তোমার হাব ভাব, সেটাই দেখছিলাম। জয় ভাবা চাকা খেয়ে গেল।
জয়ের ভ্যাবলাকান্ত সে মুখশ্রী দেখে বেশ মজা পাচ্ছিল নদী। সেদিনকার অনুভূতিটা নদীর কাছে অন্যরকম ছিল। হয়তো কাজটা ছেলে মানুষের ছিল, তবুও ক্ষতি কি, হোক না কিছু অনুভূতি বোকামোর। স্মৃতি থেকে বেরিয়ে নদী লিখতে লাগলো, প্রিয়, তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে গুরুত্বপূর্ণ। প্রতিটি মুহূর্তই ভালোবাসার। আমার সে ভালোবাসার অনুভূতি ভাষায় প্রকাশ করার সাধ্য আমার নেই। তোমার জয়ের এই দিনে শুভেচ্ছা জানানোর মতো ভাষাও আমার নেই। শুধু ছোট্ট শব্দে অনুভূতি প্রকাশ করলাম, বুঝে নিয়েই সেই শব্দের গভীরতা। সেই ছোট্ট শব্দটি হলো ভালোবাসি। এছাড়া শুভেচ্ছা জানানোর মতো ভাষা আমার জানা নেই। ইতি, তোমার প্রেয়সী। চিঠিটা দেখে নদী রিয়াদকে পড়ে শোনালো। রিয়াদ মুখে হাসি নিয়েই বলল, বেশ ভালো হয়েছে। রিয়াদ ভালো বলছে মানেই ভালো, এই ধারণা নিয়েই নদী চলে গেল। রিয়াদ মনে মনে আক্ষেপের সুরে বলল, আমার অনুভূতি প্রকাশ করার মতো সেই ছোট্ট শব্দটা আমার বোধ হয় কখনো বলা হবে না। পরক্ষণেই বলল, বাস্তবে না সই, কল্পনাতে হোক, কল্পনাতেই বলছি ভালোবাসি, খুব ভালোবাসি। সময়টা বেশ যাচ্ছিল। জয়ের সাথে সম্পর্কে জড়ানোর পর থেকে নদীর মুখশ্রীতে কখনো মন খারাপের দেখা মেলেনি, কিন্তু আজ নদীর বড্ড মন খারাপ। জয়ের সাথে ঘুরতেও ভালো লাগছে না। তাই জয়কে বিদায় জানিয়ে রিয়াদের সাথে বাসায় ফিরছিল নদী। রিয়াদ বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছে নদী কিছু বলার চেষ্টা করেও বলতে পারছে না। নদীকে সুযোগ করে দিতেই রিয়াদ বলল, কিছু বলবে? হ্যাঁ। তো বল, মন খারাপের কারণ। তুই কি করে বুঝলি আমার মন খারাপ? আর আমি তোকে এটাই বলবো। তোর আনন্দ, সুখ, অনুভূতি, মন খারাপের গল্প শোনার জন্যই আমি আছি। তুই খুশি গল্প শোনাতে চাইলে এতক্ষণ ভাবছি না, তাই ধরে নিলাম মন খারাপের গল্প বলবে। এই জন্যই না তোকে এত ভালো লাগে। তুই আমার একমাত্র বন্ধু, যাকে আমি আমার সব গল্প খুব সহজেই বলতে পারি। তো বলে ফেল, মন খারাপ কেন? নদী কান্না কান্না ভাব নিয়ে বলল, আম্মা বললো এসএসসি শেষে আমার বিয়ে দিয়ে দেবে, কিন্তু জয় তো কিছু করে না, ছাত্র মানুষ। ওর সাথে আমার বিয়েটা কি করে হবে? আব্বা আম্মা অন্যত্র বিয়ে দিলে আমি কি করব? রিয়াদের ভাবনা আসছে না এখন কি করা যায়। তবে রিয়াদ এতটুকু জানে এখন কি বললে নদীর মন খারাপ দূর হবে। রিয়াদ শান্তভাবে বলল, বেশ অনেকটা সময় আছে, চিন্তা করিস না, আমি আছি তো, ব্যবস্থা হয়ে যাবে। তুই দায়িত্ব নিবি আমাদের সম্পর্ক বৈধ করার? আমি দায়িত্ব নিলে তো মন খারাপ দূর হবে? হ্যাঁ হবে। আমি জানি তুই দায়িত্ব নিলে আমাদের সম্পর্কটা পূর্ণতা পাবে। পেতে নাও হতে পারে। আমি নিজের থেকেও বেশি ভরসা করি তোকে। আমি জানি তুই দায়িত্ব নিলে আমার জীবনটা সুন্দর হবে। এত ভরসা করিস আমায়? কেন? কারণ তুই আমার সবচেয়ে ভালো বন্ধু। ছোটবেলা থেকে আমি আমার সব কিছু তোর সাথে শেয়ার করে শান্তি পাই। তোকে বললে আমার সব সমস্যা নিমেষে শেষ হয়ে যায়। রিয়াদ নীরবে হাসল। নীরব হাসির মাঝেই হয়তো লুকিয়েছিল একটি বাক্য, বন্ধুত্ব আর ভালোবাসা কখনো এক হয় না বুঝি। রিয়াদ নদীকে আশ্বাস দিয়ে বলল, দায়িত্ব নিলাম। যদি আমি দায়িত্ব নিলে তোর মুখে হাসি ফোটে, তবে দায়িত্ব নিলাম তোর মুখের হাসি ধরে রাখার জন্য হলেও তোদের ভালোবাসা পূর্ণতা করব। নদী হাসি মুখে বলল, সত্যি? হ্যাঁ। নদী খুশির জোয়ারে ভেসে একটু ভুল করে ফেলল। রিয়াদকে জড়িয়ে ধরল। রিয়াদকে জড়িয়ে ধরার সাথে সাথেই রিয়াদের হৃদয়ে অন্যরকম শিহরণ বয়ে গেল। রিয়াদ সাথে সাথে চোখ বন্ধ করে নিল। নদী নিজের ভুল বুঝতে পেরে রিয়াদকে ছেড়ে দিল। রিয়াদকে ছেড়ে দিতেই রিয়াদ চোখ মেলে নদীর দিকে তাকালো। নদী বোকা বোকা মুখশ্রী করে বলল, বন্ধুকে জড়িয়ে ধরায় ক্ষতি কি? রিয়াদ কিচ্ছু বলল না। দুজনই এগিয়ে চলল সামনের দিকে। রিয়াদ মনে মনে একবার বলল, সে কি জানে তার মন খারাপ দূর করতে কেউ একজন শত ব্যথা বুকে নিয়েও তাকে তার ভালোবাসার হাতে তুলে দিবে। পরক্ষণেই মন বলে উঠল, সে কি কখনো জানবে তার হাসি কারোর হৃদয়ে আনন্দের ঢেউ তুলে। বেশ কিছুক্ষণ পর একদিন রাতে রিয়াদের আম্মা রিয়াদের ঘরে আসলো। রিয়াদ বই পড়ছিল। আম্মাকে আসতে দেখে বই রেখে আম্মার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, কিছু বলবে আম্মা? আম্মা রিয়াদের পাশে বসে বলল, হ বাজান। কি আম্মা? তোর আব্বা গত হয়েছে মেলা দিন হইল। তোর আব্বা শহরে ভালো কাম করতো বইলা তোর ভবিষ্যতের জন্য কিছু জমাইয়া রাইখা গেছিল। সেই দিয়াই 2 বছর কেটে গেছে। এখন জমানো টাকা বেশি নাই। তোর ভবিষ্যতের কথা ভাইবা আমি একখান সিদ্ধান্ত নিয়ে আইলাম। কি সিদ্ধান্ত আম্মা? জমানো যা টাকা আছে
ওইগুলা দিয়া একটা ব্যবসা শুরু করলে কেমন হয়? এতদিন ছোট ছিলি বইলা আমি কিছু বলি নাই, এখন দুনিয়ায় বোঝার বয়স হয়েছে তোর। আম্মার কথার সমাপ্তি পূর্বে রিয়াদ বলল, আমি বুঝতে পারছি আম্মা, তুমি কি বলতে চাইছো। আমি তোমার কথায় রাজি। এখন কিছু না করলে ভবিষ্যতে আমাদের দুর্দিন দেখা দিবে। আব্বার অবস্থা সচল না থাকলে এখন আমাদের পরিণতি খুব করুণ হতো। আম্মা খুশি মনে বলল, আমি জানতাম আমার পোলাই ঠিকই বুঝবো। হ্যাঁ আম্মা, এবার বলো কিসের ব্যবসা করলে ভালো হয়? সেইটা আমি আগেই ভাইবা রাখছি। দেখ, গ্রাম দিয়া বাজারের দূরত্ব খুব একটা কম নয়। রোজ পায়ে হাইটা গ্রামের লোকজনে বাজারে যাইতে মেলা কষ্ট হয়। এই তোর কথাই ভাব না, সপ্তাহে একদিন ছুটি পাস, ওই দিন বাজারে দৌড়ানো লাগে। তাই আমি বলছিলাম গ্রামের মধ্যেই ওই যে পশ্চিম দিকটা তোর আব্বার জমি আছে না, ওইখানে একটা দোকান দিলে কেমন হয়? শহর থেকে দৈনন্দিন জীবনে লাগে সব জিনিসপত্র নিয়ে ওখানে দোকান খুলে ব্যাপারটা মন্দ হয় না। স্কুলের শেষে আইয়া দোকানে বসবি, আর বন্ধের দিন তো আছেই। রিয়াদ আম্মার মুখশ্রীতে তাকে মুচকে হাসল। তার আম্মা সমস্ত ব্যবস্থা করেই যে আজ এসেছে তা বুঝতে তার আর বাকি রইল না। মুখে হাসি ধরে রেখে রিয়াদ বলল, বুদ্ধিটা খারাপ নয় আম্মা। একটু থেমে পুনরায় কিছুটা সংকোচ নিয়ে বলল, আম্মা, একটা কথা বলবো? হ্যাঁ বল। আম্মা, ব্যবসাটা আমি একা করতে পারবো না। তুই একলা কই বাজান, আমি আছি তো। আম্মা, আমি তো আর থাকাটা অস্বীকার করছি না। আমি জানি আমার ভুল হলে তুমি আমাকে ঠিক রাস্তা চিনিয়ে দিবে। আমি আসলে... রিয়াদকে ইতস্তত করতে দেখে রিয়াদের আম্মা বলল, বাজান যা বলার সরাসরি বল। আম্মা, আমি আসলে জয়কে আমার সাথে নিতে চাচ্ছি। মানে তুই জয়ের লাগে ব্যবসা করতে চাচ্ছিস? হ্যাঁ আম্মা। রিয়াদের আম্মা বুঝতে পারল তার ছেলে কিছু একটা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে। ছেলের উপর তার আস্থা আছে। সেই আস্থা রেখে তিনি বললেন, তোর লগে নিবি জয় রে? তাতে সমস্যা কই? জয়কে নিলে তুমি অখুশি নও তো আম্মা? আমি খুশি হইব না কেন? আমার পোলার লগে অন্য একজন কর্মঠ হইলে আমার তো খুশি হওয়ার কথা। সত্যি আম্মা, তুমি খুশি? সন্তানের খুশিতেই আব্বা আম্মা খুশি হয় রে বাজান। কিন্তু তোরা ভাবিস আব্বা আম্মা তোগো কোনো কাজ করতে নিষেধ করে মানেই তোগো স্বাধীনতা বাধা হয়ে দাঁড়ায়। আসলে ব্যাপারটা অমন না। সব আব্বা আম্মাই চাই তার সন্তান ভালো কাজ করুক, খারাপটা বর্জন করুক। তাই মাঝে মধ্যে ফুল কাজে বাধা হইয়া দাঁড়ায়। একটু থেমে আম্মা পুনরায় বলেন, এইটারে স্বাধীনতায় বাধা দেওয়া কয় না রে বাজান। ওইটা হইল সঠিক সিদ্ধান্ত, জীবনের দিকে এগিয়ে দেওয়া সন্তানকে। আম্মা কথাটা শুনেই ছোট্ট একটা বাক্য মনে হতে পারে, কিন্তু বাক্যটি কতটা দীর্ঘ তা সেই বুঝবে যার মধ্যে বোঝার জ্ঞান রয়েছে। রিয়াদ আম্মাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। পরের দিন রিয়াদ তার ব্যবসার কথা জয়কে জানায়। যেহেতু নদী আর জয়ের প্রেমটা বিয়ে অবধি গড়িয়ে নিয়ে যেতে চায়, তাই জয় রাজি হয়ে গেল। লেখাপড়ার পাশাপাশি নিজেকে কর্মঠ হিসেবেও গড়ে তোলা যাবে। নদী, জয় এবং রিয়াদের নতুন ব্যবস্থা খোলার কথাটি শুনে খুব খুশি হলো। ওদের ব্যবসাটা সাফল্যের দিকে অগ্রসর হলে সম্পর্কটাও পূর্ণতা পাবে বলে ধারণা নদী। নদী খুশি মনে রিয়াদের সামনে গিয়ে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল। রিয়াদ কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করল নদীর দিকে। নদী হাসি রেখা টেনে বলল, আরে হাতটা ধর তো, তোদের নতুন ব্যবসার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে জানাচ্ছেন কেন? যাকে জানানোর তাকে জানা। আর ওকে জানিয়ে কি হবে? ব্যবসাটার আসল হাল তো তুই ধরবি, ও তো শুধু নামে থাকবে। আমি জানি তুই ওকে তোর সাথে এজন্যই নিয়েছিস, যাতে আমাদের সম্পর্কটা একটা নাম পায়। তাই শুভেচ্ছা তোকেই জানানো উচিত। তাই? এবার হাতটা তো ধর। রিয়াদ নদীর বাড়িয়ে দেওয়া হাতে নিজের হাতটা বাড়িয়ে দিল। মনে মনে বলল, তার এর খুশিময় মুখশ্রী আমার প্রাপ্তি। নদী চলে গেল জয়ের সাথে গল্প করতে। সেই ফাঁকে স্বপ্না রিয়াদের দিকে এগিয়ে এলো। রিয়াদ স্বপ্নাকে দেখে সৌজন্যতার হাসি দিল। স্বপ্না খুশি হয়ে বলল, নতুন ব্যবসার জন্য অভিনন্দন। ব্যবসাটা এখনো চালু হয়নি। হয়নি, হবে তো। হুম। ব্যবসাটা দাঁড়িয়ে গেলে বাসায় আমাদের ব্যাপারটা জানাবো।
রিয়াদ চমকে উঠল, বিস্ময় নিয়েই বলল। আমাদের ব্যাপারটা মানে? স্বপ্না আনন্দের সাথে উপরোক্ত কথাটাই বলল। রিয়াদ স্বপ্নার উপরোক্ত কথার ভাবার্থ বুঝতে পেরে বলল, এমন স্বপ্ন দেখা উচিত নয়, যা ভেঙে গেলে নিজেকে নিজের চিনতে কষ্ট হয়। আমি চাই না তুই ভুল করিস, তাই বলছি তুই যা ভাবছিস তা ঠিক নয়। স্বপ্না কিছু বলতে নিলেই রিয়াদ থামিয়ে দিয়ে বলল, এর চেয়ে সহজ ভাষায় বলা আমার পক্ষে সম্ভব না। রিয়াদ চলে গেল। রিয়াদের যাওয়ার দিকে দৃষ্টি রেখে স্বপ্না মনে মনে বলল, এতদিন আমাদের মধ্যে যা হয়েছে তা সবকিছু মিথ্যে। রিয়াদ কি আমাকে ভালোবাসে না? যদি ভালোই না বাসবে তবে ইঙ্গিত কেন দিয়েছিল? ধীরে ধীরে সময় বয়ে যাচ্ছে। রিয়াদের আম্মার থেকে 10,000 টাকা নিয়ে রিয়াদ ব্যবসা শুরু করে দিল। প্রথমে সবকিছু যেমন শাক, সবজি, আলু, তেল, পেঁয়াজ, মরিচ, যা যা দৈনন্দিন জীবনে প্রয়োজন সবকিছুই অল্প অল্প করে কিনে দোকান খুলে বসলো। সেগুলো বিক্রির শেষে আগের তুলনায় কিছুটা বেশি জিনিসপত্র নিয়ে আসলো। এভাবেই একটু একটু করে বেশি বেশি কিনতে কিনতে ধীরে ধীরে রিয়াদের ব্যবসাটা বড় হতে লাগলো। পড়ালেখার ফাঁকে ব্যবসাটা ভালোই জমে উঠেছিল। গ্রামের লোকেদের বাজারে গিয়ে জিনিসপত্র কিনতে সত্যি খুব অসুবিধা হচ্ছিল। গ্রামের মধ্যে সদাইয়ের চাল, আলু, ডালের দোকানকে বলে। দোকান হওয়ায় বেশ ভালো হলো তাদের। গ্রামের লোকেদের কথা চিন্তা করে এসএসসি পরীক্ষার মধ্যেও দোকান খোলা রেখেছে রিয়াদ। জয়কে পরীক্ষার মধ্যে অবসর দিয়ে নিজেই দোকান খুলে বসত। দোকানের বেচা কেনার পাশাপাশি বই নিয়ে পড়তে লাগলো। এভাবেই দিন কেটে গেল। এসএসসি পরীক্ষা শেষ হলো। নদীর বাড়ি থেকে বিয়ের চাপ পড়ল। নদী রিয়াদকে সবটা বলল। রিয়াদ নদীর বাড়িতে আসলো। নদীর পরিবারের সাথে রিয়াদের ভালো জানাশোনা থাকায় নদী ভরসা পাচ্ছে। তার আব্বা রিয়াদের কথা ফেলতে পারবে না। রিয়াদ এবং নদীর আব্বা মুখোমুখি বসা। প্রথমে কুশল বিনিময় ছেড়ে রিয়াদ কিছুটা সংকোচ নিয়েই বলল, কাকা, আমি আসলে নদীর বিয়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। তাহলে তো মেলা ভালা। আমি তোমার আম্মার লগে এই ব্যাপারে কথা বলতে চাইছিলাম। রিয়াদ ব্যাপারটা বুঝতে না পেরে বলল, আমার আম্মার সাথে কথা বলতে চাচ্ছেন মানে? আমিও আসলে চাইছিলাম তোমার আর নদীর বিয়েটা হোক। তুমি যখন নিজেই বলতে আসছো তখন তো হয়েই গেল। রিয়াদের কান এখনো বিশ্বাস করতে পারছে না। এইমাত্র সে কি শুনল? তার আর নদীর বিয়ে? অবাধ্য মন কেন জানি না খুশি হয়ে উঠল। রিয়াদের স্বার্থপর মন বলে উঠল, ক্ষতি কি যদি তার আর নদীর বিয়ে হয়? তখনই রিয়াদের মনে দ্বিতীয় সত্তা বলে উঠল, তখন মনে মনে বললাম, না রিয়াদ, এটা হওয়ার নয়। সে যে তোকে চায় না, তার মুখে হাসি তুই নোস। জয়। রিয়াদ নিজেকে স্বাভাবিক করে বলল, কাকা, আপনি আসলে ভুল ভাবছেন। আমি আমার নয়, জয়ের সাথে নদীর বিয়ের কথা বলতে যাচ্ছি। নদীর আব্বা মুখশ্রীতে তিরস্কার ফুটে উঠল। মনে মনে সে কথাটি শোনার জন্য প্রস্তুত ছিল না। কিছুটা বিরক্ত হয়ে তিনি বললেন, এসব কি বলছো? তোমার দোকানের কর্মচারীর সাথে আমার মায়ের বিয়ের প্রস্তাব নিয়ে আইছো তুমি? একটু থেমে পুনরায় বললেন, দেখো, তোমার ব্যবসা অনেক নাম ডাক হয়েছে, অল্প বয়সে ব্যবসায় উন্নতি করতেছো তুমি, তাই আমি তোমার লগে নদীর বিয়ার কথা ভাবতেছিলাম। তোমার দোকানের কাজ করা ওই পোলার লগে আমি আমার মায়ের বিয়ার কথা স্বপ্নেও ভাবতে পারি নাই। রিয়াদ বিস্ময় নিয়েই নদীর আব্বার মুখশ্রীর দিকে তাকিয়ে আছে। দরজার ওপাশে দাঁড়িয়ে নদী সব শুনতে পাচ্ছে। নদী বেশ অনেকক্ষণ যাবৎ দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। রিয়াদের মুখশ্রী আপনা আপনি দরজার আড়ালে দাঁড়ানো। অসহায় নদীর মুখশ্রীর দিকে গেল। নদীর মুখশ্রী দেখে মনে হচ্ছে যখন তখন সে কেঁদে দিবে। রিয়াদের মন বলে উঠল, তার কান্না আমার সহ্য হয় না, একদম সহ্য হয় না। রিয়াদ নদীর আব্বার উদ্দেশ্যে বলল, কাকা, আমি না, জয় মূলত ব্যবসা আসল মালিক, আমি ওর কর্মচারী। নদীর আব্বা বিস্ময় নিয়ে বললেন, এসব কি বলতেছো? সবাই জানে এটা তোমার বাবার জমি, সেখানে তুমি দোকান উঠাইছো। না কাকা, কথাটা সত্যি নয়। মূলত আমার আম্মা আমার পড়ালেখার জন্য জমিটা জয়ের আব্বার কাছে বিক্রি করেছে। জয় নিজেকে কর্ম তৈরি করতে পড়ালেখার পাশাপাশি ব্যবসাটা খুলে বসেছে। আমি ওর বন্ধু হয় ও আমাকে কাজে নিয়েছে। যদি এইটা সত্যি না হয়? সত্যি হলে আপনি জয় আর নদীর বিয়ে দিবেন? সত্যি হইলেই দিব। বাপ হিসাবে আমি আমার মায়ের যেখানে সুখ থাকবে সেখানেই বিয়া দিতে চাইবো। রিয়াদ একটা তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, টাকা থাকলে বুঝি মেয়েরা সাংসারিক জীবনে সুখী হয়? নদীর আব্বা কিছুটা হতভম্ব হয়ে গেল। কথা কাটতে তিনি বললেন, কি প্রমাণ আছে এটা জয়ের দোকান?
আপনি আমার আম্মারে জিজ্ঞেস করে দেখেন। আচ্ছা চলো এখনই তোমার আম্মারে গিয়া জিগাই। এখন? হ, কেন কোনো সমস্যা? কাকা, কাল জিজ্ঞেস করলে হয় না? না কাল নয়, আজকেই জিগাবো এবং এখনই। কাকা আসলে আসলে নকলে বাদ, এখনই জিজ্ঞেস করব, চলো। রিয়াদ বোকা বনে গেল। রিয়াদের আম্মা তো জানে না এসব, তার আম্মারে এখন জিজ্ঞেস করলে তো সে সত্যিটা বলে দেবে তখন। নদীর আব্বা নাছোড়বান্দা তাই জোর করে রিয়াদকে নিয়ে তার বাড়ি চলে গেল। রিয়াদের হাত ধরে রিয়াদের আম্মার সামনে নিয়ে গেল নদীর আব্বা। রিয়াদের আম্মা কিছু জিজ্ঞেস করার পূর্বেই নদীর আব্বা সোজাসুজিভাবে জিজ্ঞেস করল, রিয়াদ যে দোকানটা চালায় ওটা কার? রিয়াদ ভয়ে নিজের চোখ বন্ধ করে নিল। নদীর আম্মা প্রশ্নের উত্তর শোনার জন্য আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর রিয়াদের আম্মা যা বলল তার জন্য কেউই প্রস্তুত ছিল না। রিয়াদ চোখ মেলে বিস্ময় নিয়ে তার আম্মার মুখশ্রীতে তাকালো। রিয়াদের আম্মা বলল, দোকানটা জয়ের। রিয়াদ বিস্ময় নিয়ে তার আম্মার দিকে তাকিয়ে রইল। তার আম্মার দ্বিতীয় কথাটি শুনে সে আরো অবাক হলো। আম্মা বলল, এটা মুখের নয়, কাগজের কথা। রিয়াদের ওই দোকানের ওপর অধিকার নাই, ওই দোকান জয়ের। রিয়াদের আম্মার থেকে শুনেই কিছু স্বস্তি পেল নদীর আব্বা। তারপরও তিনি আলাদাভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করবেন। নদীর আব্বা চলে যেতে রিয়াদ তার আম্মারে বলল, আম্মা, তুমি জানলে কিভাবে দোকানটা জয়ের, কাগজে কলমে? আম্মা রিয়াদের মুখশ্রীর দিকে তাকিয়ে বললেন, জয় তোর বন্ধু, বন্ধুর এক কথায় সব দাবি সাইরা দিলি বাজান। কাগজে লিখে দিলি যে ওই জমি বা দোকানের ওপর তুই কোনো অধিকার ফেলাবি না। আম্মা, এসব তোমার কে বললো? জয় বইলা গেছে, আইজ আমি সবজি নিয়ে আসতে যাওয়ার সময় বলল, কাগজটা দেখাইছিল। রিয়াদ অবাক নয়নে আম্মার দিকে তাকিয়ে রইল। রিয়াদ কল্পনায়ও ভাবেনি জয় এসব তার আম্মাকে বলে দেবে। হঠাৎ রিয়াদের স্মৃতিতে 2 দিন আগের কথা ভেসে উঠল। সেদিন জয় রিয়াদের কাছে এসে বলল, রিয়াদ, আমি তোকে কিছু বলতে চাই। হ্যাঁ বল। আমার মনে হয় নদীর সাথে বোধ হয় আমার মিল হবে না। মানে হঠাৎ এরকম মনে হলো কেন? মেয়ের জামাই হিসাবে নদীর আব্বা নিশ্চয়ই তোর দোকানের কর্মচারীকে মেনে নিবে না। কর্মচারী মানে? তুই কর্মচারী হবি কেন? তোর আর আমার ভাগের দোকান এটা। এভাবে ভাগে ব্যবসা হয় না রিয়াদ। গ্রামের সবাই জানে এই ব্যবসাটা তোর। যে জমির ওপর দোকানটা তৈরি সেই জমিটাও তোর, দোকানটা তোর। এখানে আমি কর্মচারী ছাড়া কিছুই নই। রিয়াদ বলার মতো কোনো ভাষা খুঁজে পেল না। রিয়াদকে চুপ থাকতে দেখে জয় বলল, এই ব্যবসাটা আমার না হলে নদীকে আমার পাওয়া হবে না রে রিয়াদ। তুই আমাকে কি বলতে চাচ্ছিস? শুধু লোককে দেখানোর উদ্দেশ্যে তুই দোকানের উপর থেকে দাবি ছেড়ে দিয়ে এটা আমার বলে সবাইকে জানিয়ে দে, যাতে নদীর আব্বা আমাকে মালিক ভেবে নদীর সাথে আমার বিয়েটা দিয়ে দেয়। মানে তুই মালিকানা চাচ্ছিস? না মানে? দিয়ে দিব, শুধু আমাদের সংসার চালানোর খরচটা দিলেই হবে, বাকিটা তুই রাখিস। তার মানে তুই সত্যি আমাকে মালিকানা দিয়ে দিবি? হ্যাঁ। তাহলে তুই এক কাজ কর, কাগজে লিখে দে এই দোকানের উপর তোর কোনো অধিকার নেই, এটা আমার দোকান। কাগজে এটা লিখে সই করে দে। রিয়াদ জয়ের চোখের দিকে তাকালো। না, এ চোখে লোভ ছিল না, লোভের ভাষা এমন নয়। তবে কি সত্যি নদীকে পাওয়ার জন্যই মালিকানা চাচ্ছে জয়? রিয়াদ কিছু না ভেবে সেদিন কাগজে ওটা লিখে দিয়েছিল। স্মৃতি থেকে বেরিয়ে রিয়াদের মনে একটা কথাই বলল, মালিকানা নদীর জন্য চাইলে আমার কেন বলে দিল এসব? যাতে সবাই ওরে মালিক ভাবে, তাই নাকি অন্য কোনো কারণে? রিয়াদের আম্মার কথাই রিয়াদ হুঁশে ফিরল। আম্মা বলল, কিশোর বয়স এটা, এক নজরে ভালো লাগতেই পারে, তাই বইলা তার জন্য সবকিছু হারানো ঠিক নয়। তুই চাইলে জয়রে এখনো দোকানটা আত্মসাৎ কইরা থাইকা আটকাইতে পারো। আম্মা, আমি কিছু বুঝলাম না। আমি তোর বিছানার নিচে লোকানো খাতাটা পড়ছি, ওখানে নদীর প্রতি তোর অনুভূতির কথা লেখা ছিল। রিয়াদ চমকে আম্মার দিকে তাকিয়ে রইল। তার মানে তার আম্মা সবকিছু জেনে গেছে। রিয়াদ নিজের চোখের অশ্রুকে আটকে রেখে বলল, আম্মা, আমি তারে খুব ভালোবাসি। এটা আবেগ বাজান, এটা ভালোবাসা না। না আম্মা, এটা আবেগ না। আর যদি আবেগ হইয়া থাকে তবুও আমি সে আবেগে হারিয়ে যেতে চাই। কিশোর বয়সে সে আবেগকে সারা জীবন হৃদয়ে বন্ধক রাখতে চাই। আম্মা শান্তভাবে বলল, আমার কিছু বলার নাই বাজান, শুধু বলবো ভাইবা দেখিস
জীবনটা নিয়ে। আম্মা চলে গেল। আম্মা হয়তো বুঝতে পেরেছে তার সন্তান বড় হয়ে যাচ্ছে। এখন নিজের সিদ্ধান্ত নিতে তার আম্মার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। এটা ভেবেই হয়তো অভিমানে চলে গেছে। রিয়াদ মনে মনে ভাবছে, আম্মা, এই অভিমানটা ভাঙবো কিভাবে? দুদিন রিয়াদের আম্মা তার সাথে ভালোভাবে কথা বলেনি। রিয়াদ আর সহ্য করতে না পেরে তার আম্মার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, আম্মা, রাগ করে আছো? না, আমি জানি আমার পোলা কোনো ভুল করতে পারে না, তাও যার জন্য নিজের সব দিছিস সে তো তোর না। আম্মা, সে আমার হলে যে তার চোখে মুখে এখন যে হাসিটা রয়েছে তা আর থাকবে না। একটু থেমে পুনরায় বলল, আমি যে তার কান্না সইতে পারি না। আম্মা রিয়াদের মুখশ্রীতে তাকিয়ে বলল, এরম গভীর কথা তুই কই শিখলি বাজান? কেমনে শিখলি? জানি না আম্মা, তবে তার খুশিতে আমি খুশি। আম্মা চুপ করে রইলেন। রিয়াদ এক মনে বলল, নাইবা হলো সে আমার, নাইবা জানলো আমার হৃদয়ের কথা। আমি তার খুশিময় মুখশ্রীতে নিজে ভালোবাসার প্রাপ্তি খুঁজে পাই। আম্মা আর কিছু না বলে রিয়াদকে জড়িয়ে ধরলেন। অন্যদিকে জয় এবং নদীর বিয়ে প্রায় পাকাপোক্ত। বিয়ের দিন তারিখও ঠিক করা হয়েছে। এর মধ্যেই একদিন নদী জয়ের সাথে লুকিয়ে দেখা করল। জয় নদীর কাছে এসে বলল, প্রিয়সী, হঠাৎ জরুরি তলব পাঠালে? আব্বারে মিথ্যা বলাটা কি ঠিক হইল? মিথ্যে? কিসের মিথ্যে? এই যে ব্যবসাটা তোমার। ব্যবসা তো আমারই। মানে ওটা তো রিয়াদের ব্যবসা, তোমাকে তো বন্ধু হিসেবে সাথে নিয়েছে। তোমার আর আমার মিল করাতে রিয়াদ ব্যবসাটা আমি দিয়ে দিয়েছি। কি? নদী অবাক হয়ে গেল। জয় বলল, তোমার আব্বা যাতে আমাদের সম্পর্ক মেনে নেই তাই এই ব্যবসাটা আমি দিয়ে দিয়েছে। নদীর বিস্ময় আরো বেড়ে গেল। রিয়াদ তার বন্ধু ঠিক, রিয়াদ তার কথা রাখে সব সময়, তাই বলে তাদের মিল করাতে নিজের ব্যবসা দিয়ে দিল। কিন্তু কেন? মহানুভবতা থেকে নাকি অন্য কিছু? জীবনে প্রথমবার নদীর রিয়াদের ব্যবহারে সন্দেহ হচ্ছে, খুব সন্দেহ হচ্ছে। নদীর বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। কাল গায়ে হলুদ, পরশু বিয়ে। সবাই বিয়ে নিয়ে খুব ব্যস্ত। এই ব্যস্ততার মাঝে নদীর সন্দেহটা শেষ হয়ে গেল। নদীর সন্দেহটা পুনরায় জেগে উঠল যখন গায়ে হলুদে রিয়াদের দেখা পেল না তখন। রিয়াদের আম্মা আসলেও রিয়াদ আসেনি। তবে বিয়ের দিন রিয়াদ ঠিকই এসেছিল। নদীকে বধূ সাজানো শেষ হওয়ার একটু আগে এসেছে রিয়াদ। হাতে করে নিয়ে এসেছে গাঁদা ফুলের মালা। নদীকে সাজানো মেয়েগুলোর হাতে মালাটা দিয়ে বলল, এটা ওর খোপায় গেঁথে দিবেন। বধূ পেশে বসে আছে নদী, মাথার খোপায় রিয়াদের দেওয়া গাঁদা ফুলের মালা। নদীর দু চোখেই আজকের এই দিনটাকে নিয়ে অনেক স্বপ্ন, তাই রিয়াদের কথা ভুলে গেছে সে। নদীর চোখের পাতায় এখন শুধু একটা মানুষই ভেসে বেড়াচ্ছে, সে হলো জয়, জয় আর জয়। বিয়ে শেষে বিদায় নিয়ে পালকি করে চলে যাচ্ছে নদী। রিয়া আড়ালে দাঁড়িয়ে সে দৃশ্য দেখে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে। নদীর চলে যাওয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করেই রিয়াদ বলল, ভালো থেকো প্রিয়তমা, আমার বুকের মধ্যে অচারা প্রেম হয়ে আজ জয়ের ভালোবাসা পূর্ণতা হয়ে। পাগল মন পুনরায় আক্ষেপ করে বলে উঠল, আমি হয়তো বিশাল নদীর ঢেউর সামনে পড়ে থাকা বালুর বাঁধ, যে বাঁধ ঢেউর আড়ালে হারিয়ে যায়। 6 বছর পর, অনেকদিন পর গ্রামে ফিরে রিয়াদ বেশ অবাক হলো। গ্রামের লোকজন তার দিকে কেমন দৃষ্টিতে যেন তাকাচ্ছে। প্রবীণরা যারা রিয়াদকে চেনে তারা নবীনদের কানে কানে কিছু একটা বলছে। রিয়াদ তাদের দৃষ্টিকে উপেক্ষা করে সামনে এগিয়ে গেল। মাঝ রাস্তায় দেখা হলো রহিম কাকার সাথে। স্কুল শেষে রহিম কাকার সাথে কতই না গল্প করতো তারা। রহিম কাকা রিয়াদকে ভালোভাবে লক্ষ্য করে বলল, রিয়াদ? হ্যাঁ কাকা, আমি রিয়াদ। তুই গ্রামে ফিরে আইসস কেন? আমাগো গ্রামের মান সম্মান ডুবাইয়া কোন মুখে ফেরত আসছস? রহিম কাকা বেশ বিক্ষোভ নিয়ে বললেন কথাগুলো। রিয়াদ কিছু বুঝতে না পেরে বলল, মানে? রহিম কাকা রিয়াদের কথা পাত্তা না দিয়ে বলল, তা সেই কালনাগানি কই? জয়কে তো পাগল বানিয়ে গেল। বলি, তোর থেকে আবার কি করলো দেখছিস না যে? আমি কিছু বুঝতে পারছি না কাকা। তা বুঝবেন কেন? যখন নদীরে নিয়ে ভাগছিলি তখন বুঝছিলি এর জন্য জয় বাবাজির সাথে কি হইতে পারে? রিয়াদের মাথায় আকাশ ভেঙে পড়ল। কানে বারবার একটা কথাই বাজছে। নদীরে যখন ভাগায় নিছিলি। গ্রামেই ঢোকার পর রিয়াদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। সবাই বলছিল নদী তোমাকেও ছেড়ে গেছে।
রিয়াদ কিছু বুঝতে পারছে না, কেউ তাকে পরিষ্কারভাবে বলতে চাইছে না। সবার দৃষ্টিতে তার জন্য ঘৃণা দেখতে পাচ্ছে সে। লোকমুখে যতটুকু শুনেছে তাতে বুঝতে পেরেছে নদী জয়ের সাথে নেই, আর জয়ের অবস্থাও ভালো নয়। রিয়াদ কোনো কিছু না ভেবে জয়ের বাড়ি চলে গেল। জয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে রিয়াদ বেশ অবাক হলো। পূর্বে টিনের ঘরটি এখন ইট পাথরে রূপান্তরিত হয়ে গেছে। জয় ব্যবসা করে যে উন্নতির দোরগোড়ায় পৌঁছে গেছে তা রিয়াদ ভালোই বুঝতে পারল। রিয়াদ কিছুটা সংকোচ নিয়েই জয়ের দরজায় কড়া নাড়ল। দরজার ওপারে রিয়াদের জন্য দ্বিতীয় চমক অপেক্ষা করছিল। দরজা খুলে যাওয়ায় ব্যক্তিটিকে দেখে রিয়াদ বেশ অবাকও হলো। ব্যাপারটা তাও স্বাভাবিকভাবে নিল। দরজার ওপারে স্বপ্না দাঁড়িয়ে আছে। স্বপ্না শান্তভাবে বলল, কি চাই? কি চাই মানে? আমি জয়ের সাথে দেখা করতে এসেছি। জয়ের সাথে তোর প্রয়োজন তো ফুরিয়ে গেছে, তা দেখা করতে কেন চাচ্ছিস? জয়ের সাথে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে মানে? গ্রামের লোকজন বাইরে এসব কি বলছে, আমি কিছু বুঝতে পারছি না। এখন তো তুই বুঝবিও না। জয়ের জীবনটা নষ্ট করতে চেয়েছিলি, যখন দেখলি সফল হতে পারিসনি তখন ফিরে এসেছিস। তুই এসব কি বলছিস স্বপ্না? আমি কিছু বলতে চাচ্ছি না, আমি চাচ্ছি তুই এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাবি। রিয়াদ বিস্ময়ে মুখশ্রী হাঁ হয়ে গেল। স্বপ্নের কথাকে পাত্তা না দিয়ে রিয়াদ বলল, আমি জয় বাড়িতে এসেছি, জয়ের সাথে দেখা করে তারপর যাব। জয় বাড়িতে নেই, আর থাকলেও তোর সাথে দেখা করতো না। তাহলে কাকিমার সাথে কথা বলবো। তোর এই ঘৃণিত মুখ আমার শাশুড়ি আম্মা দেখতে চাইবে না। রিয়াদের অবাক হওয়া বোধহয় আরো বাকি ছিল, তাই তো একটার পর একটা বিস্ময়কর কথা শুনতে হচ্ছে। রিয়াদের জানা মতে জয় এবং তার বোন ছাড়া তাদের আর কোনো ভাই নেই। তাহলে জয়ের আম্মাকে স্বপ্নার শাশুড়ি বলল কেন? রিয়াদ কৌতূহল নিয়ে বলল, শাশুড়ি আম্মা মানে? কেন, কি ভাবছিলি তোরা নদীর বিরহে জয় নিঃশেষ হয়ে যাবে? জয়ের জীবনে কেউ আসবে না কখনো? একটু থেমে পুনরায় বলল, তাহলে তুই ভুল ভেবেছিস। নদীর বিরহে জয়কে আমি শেষ হতে দেইনি, জয়কে আমি আমার ভালোবাসা দিয়ে সাজিয়ে দিয়েছি। স্বপ্না, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। স্বপ্না রিয়াদের চোখের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। সাথে সাথে নিজের চোখ বন্ধ করে ফেললো স্বপ্না। এই চোখের দিকে তাকিয়ে নতুন কোনো স্বপ্ন দেখতে চায় না স্বপ্না। স্বপ্নার স্বপ্নগুলো তো সেদিনই শেষ হয়ে গেছিল যেদিন রিয়াদ বলেছিল সে স্বপ্নাকে নয় নদীকে ভালোবাসে। স্বপ্না মনে মনে কিছু একটা ভেবে রিয়াদের মুখের ওপর দরজা বন্ধ করে দিল। রিয়াদের হতাশ হওয়া ছাড়া এই মুহূর্তে কিছুই করার নেই। রিয়াদ এক মনে হেঁটে বাড়ি চলে এলো। বহুদিন পর, প্রায় 6 বছর পর বাড়ি ফিরল সে। মনে হচ্ছে যেন কতটা সময় পার হয়ে গেছে। আম্মার সাথে কাটানো মধুর স্মৃতিগুলো স্মরণ করতে করতে রিয়াদ ঘরের ভেতর প্রবেশ করলো। রিয়াদের আসার খবর পেয়ে নদীর বোন নূপুর তাদের বাসায় ছুটে আসলো। উঠান থেকে রিয়াদকে ডাকতে লাগলো, রিয়াদ ভাইয়া। রিয়াদ নূপুরের ডাক শুনে বাহিরে চলে এলো। নূপুর রিয়াদকে সামনে দেখে খুব দ্রুত জিজ্ঞেস করলো, আমার আপা কই ভাইয়া? রিয়াদ চমকালো না। রিয়াদ এতক্ষণে এতটুকু বুঝে গেছে নদীর সাথে তাকে জড়িয়ে এখানে কিছু রটেছে। রিয়াদ স্বাভাবিকভাবে বলল, তোমার সাথে আমার কথা আছে। আমারও কথা আছে। আচ্ছা চলো। রিয়াদ নূপুরকে নিয়ে ভিতরে গেল। ভেতরে গিয়ে খুব শান্তভাবে জিজ্ঞেস করলো, আমি এখানে না থাকায় কি কি ঘটেছে নূপুর? নদী আমার কাছে আছে এসব তোমাকে কে বলেছে? আপা যে তোমার কাছে গেছে এটা তো সবাই জানে। সেটাই তো জানতে চাই, কিভাবে জানে সবাই? আচ্ছা শুনো বলছি। 2 বছর আগে একদিন হঠাৎ শোনা গেল নদী ওর শ্বশুর বাড়ি থেকে পালিয়ে গেছে। আপা আম্মা সেটা শোনার সাথে সাথে জয় ভাইয়াদের বাড়িতে গেল। বাড়িতে গিয়ে দেখতে পেলাম জয় ভাইয়া পাগলের মতো কান্না করছে, মুখ দিয়ে শুধু একটা কথা বলছে, আমার নদী, আমি আমার নদীর ছাড়া বাসবো না। কোথায় নদী, ফিরে এসো। সেদিন জয় ভাইয়া পুরো পাগলের মতো কান্না করছিল। আমরা যেতে জয়ের আম্মা আমাদের হাতে একটা চিঠি তুলে দেয়। চিঠিটা নদী আপার লেখা। চিঠিতে লেখা ছিল, প্রিয় জয়, আমি উপলব্ধি করতে পারছি আমি তোমাকে ভালোবাসি না। আমি যারে ভালোবাসি সেই মানুষটা তুমি নও। আমার ভালোবাসার মানুষটা রিয়াদ। আমি রিয়াদকে ছাড়া নিঃস্ব। 4 বছরের সংসার জীবনে এই কথাটি বারবার বলতে চেয়েছি তোমাকে, কিন্তু তুমি শুনতে চাওনি। আর যাই হোক, একজন অক্ষম পুরুষের সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব নয়। তুমি খুব ভালো করে জানো তুমি কখনো বাবা হতে পারবে না।
আমি তোমার সাথে থেকে মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত হতে পারবো না, তাই আমি রিয়াদের সাথে সম্পর্কে জড়াই। আমি এখন 1 মাসের গর্ভবতী। আমি গর্ভবতী শোনার পর তুমি হয়তো বুঝতে পারছো আমি আর তোমার নেই, তাই নিজ থেকে জানিয়ে চলে যাচ্ছি। ভালো থেকো তুমি। ইতি, নদী। সব শুনে রিয়াদ স্তব্ধ হয়ে বসে পড়ল। অস্পষ্ট সুরে মুখ দিয়ে বের করল, আমি বিশ্বাস করি না। বসা থেকে উঠে দাঁড়িয়ে কঠিন গলায় বলল, নদীর সাথে কিছু হয়েছে। ওই চিঠি নদীর লেখা কিছুতেই হতে পারে না, কিছুতেই নয়। যেখানে প্রায় 6টা বছর আমাদের মধ্যে কোনো কথাই হয়নি, সেখানে নদী আমার জোরে বাড়ি ছেড়েছে। এটা সত্যি হতে পারে না। নূপুর বিস্ময় নিয়ে বলল, তার মানে আপা তোমার কাছে যায়নি? তাহলে আমার আপা কোথায়? রিয়াদ নীরবতা নিয়ে নূপুরের সামনে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে নূপুরকে বলার মতন কোনো বাক্য তার কাছে নেই। নূপুর সন্দেহ ভরা দৃষ্টি নিয়ে বলল, তুমি আমার আপার সাথে কিছু করো নেই তো? এখন না জানার ভান ধরছো? রিয়াদ মলিন হেসে নূপুরের মাথায় হাত রাখল। মায়া ভরা কণ্ঠে বলল, আমি তোমার আপারে খুঁজে বের করব। তুমি মানো বা না মানো, আমি তোমার আপাকে গত 6 বছর চোখের দেখাও দেখিনি। তুমি সত্যি আপার সাথে ছিলে না? সমাজে মানুষ তোমার আপাকে কলঙ্ক দিয়েছে। আচ্ছা তুমি বলো, তোমার আপা কলঙ্কিত হওয়ার মতো মানুষ? একটু থেমে পুনরায় বলল, নদী খুব স্বচ্ছ পরিষ্কার হয়, তার গায়ে কলঙ্কের দাগ লাগাটা বড্ড বেমানান। আমি কিন্তু তোমাকে বিশ্বাস করছি না এখনো। তোমার আপারে খুঁজে এনে আমি তোমার বিশ্বাস অর্জন করে নিব। নূপুর কিছু না বলেই চলে গেল। রিয়াদের কথা বিশ্বাস করতে ইচ্ছে করছে, সে নদীকে খুঁজে দেবে। পরক্ষণে অন্য মন বলছে, এই তো আপারে নিয়ে গেছে, এ জানে আপার ঠিকানা, নতুন করে কি খুঁজবে? নূপুর ভেবে পাচ্ছে না কি করবে। আজ সে 10ম শ্রেণীতে পড়া একজন কিশোরী। জীবনের বাস্তবতা অনুভব করতে শিখেছে সে। বাস্তবতার পাশাপাশি আবেগ ভালোবাসা উপলব্ধি করছে সে। ভালোবাসা উপলব্ধি করার ক্ষমতা আছে বলেই সে নদীর বিয়ের দিনে রিয়াদ আর স্বপ্নার কথার মানে বুঝতে পেরেছে। সেদিন ছোট থাকায় ততটা বুঝতে পারেনি বলে আজ বুঝতে অসুবিধা হচ্ছে না। নূপুর স্মৃতির পাতায় নদীর বিয়ের দিনে স্বপ্না আর রিয়াদের কথাগুলো স্মরণ করতে লাগলো। সেদিন নদীর বিদায়ের পালা শেষে স্বপ্না রিয়াদের কাছে এলো। রিয়াদ আড়ালেই দাঁড়িয়ে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছিল। ঠিক সেই সময় স্বপ্না এসে বলল, তুই কাঁদছিস কেন রিয়াদ? জয়ের বিয়ে হয়ে গেল, অথচ তোর হচ্ছে না, তাই? রিয়াদ চমকে স্বপ্নার দিকে তাকালো। স্বপ্না পুনরায় বলল, আমি তো রাজি আছি, চল দুজনে বিয়ে করে ফেলি। রিয়াদ নিজেকে স্বাভাবিক করে বলল, কি সব আবল তাবল বলছিস এসব? আবল তাবল মানে? আমার কি বিয়ের বয়স হয়নি? হ্যাঁ হয়েছে, কিন্তু তাতে আমার কি? তোর কি মানে? আমরা একে অপরকে ভালোবাসি তাই? রিয়াদ স্বপ্নের কথা সমাপ্ত করার পূর্বেই বলল, আমরা একে অপরকে ভালোবাসি মানে? কি ভুলভাল বকছিস তুই? ভুলভাল বকছিস মানে? আমি তোকে কখন বললাম যে আমি তোকে ভালোবাসি? রিয়াদের কথায় স্বপ্নার মাথায় আকাশ ভেঙে পড়ল। এতদিন তিলে তিলে যে স্বপ্না নিজের মনে গড়ে তুলেছিল তা ভুল ছিল। স্বপ্না নিজেকে সংযত করে বলল, মুখে না বললেও আকার ইঙ্গিতে তো ভালোবাসা বুঝিয়েছিস তুই। রিয়াদ হতভম্ব হয়ে গেল। মাথা খারাপ হয়ে গেছে তোর? আমি আকার ইঙ্গিতে তোকে ভালোবাসি বুঝিয়েছি? হ্যাঁ বুঝিয়েছিস, একবার নয়, বারবার, 1000 বার। স্বপ্না চিৎকার করে বলা উপরোক্ত বাক্যটি রিয়াদকে নিস্তব্ধ করে দিল। একবার নয়, বারবার, 1000 বার ইঙ্গিত দিয়েছিস। ভালোবাসাটা তোর জন্যই এত গভীর হয়েছে। কেমন ইঙ্গিত? আর কখনই বা ইঙ্গিত দিয়েছিলাম? স্বপ্না চোখের অশ্রু বিসর্জন দিয়ে শান্তভাবে বলল, যখন আমার কিশোরী মন আবেগের হাওয়া ভেসে যাচ্ছিল ঠিক তখনই। আমি নদী যখন স্কুল মাঠে নানা ধরনের গল্প মগ্ন থাকতাম, ঠিক তখন তোর প্রেমময় দৃষ্টি আমাকে ইঙ্গিত দিয়েছিল ভালোবাসার। ক্লাসের ফাঁকে ফাঁকে তোর অবাধ্য চোখ যতবার আমার দিকে তাকিয়েছে ঠিক ততবার ভালোবাসার ইঙ্গিত দিয়ে গেছে। রিয়াদের বলার মতো কোনো ভাষাই রইল না। প্রেমময় দৃষ্টি চারদিকে নিক্ষেপ করেছিল সেই মানুষটাই কখনো বুঝল না, অথচ অন্য একজন সেই দৃষ্টিতে নিজেকে স্বপ্নের দুনিয়ায় রাঙিয়েছে। রিয়াদের এই মুহূর্তে চুপ করে থাকাটা ঠিক নয়। এখন চুপ থাকলে ভুল হয়ে যাবে। তাই রিয়াদ বলল, আমি তোর দিকে কখনো ওইভাবে তাকাইনি স্বপ্না। তুই আর নদী একসাথে থাকায় কখনো বুঝতে পারিসনি আমি তোর নয় নদীর দিকে তাকিয়ে থাকতাম। রিয়াদের কথার মর্মার্থ বুঝতে পেরে স্বপ্না বিস্ময় নিয়ে দাঁড়িয়ে রইল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুই নদীকে? হ্যাঁ, আমার চাহনিতে যে ভালোবাসা ছিল
সেটা তোর জন্য নয়, নদীর জন্য ছিল। স্বপ্নের পৃথিবী যেখানে থমকে গেছে। এরপর কি হয়েছে তা নুপুরের জানা নেই, কেননা সেই দিন রিয়াদ স্বপ্নাকে আর সুযোগ না দিয়েই চলে গেছিল। দুপুর যখন বুঝতে শিখেছে তখন তার মন বলেছে, রিয়াদ নদীকে ভালোবাসতো, তাহলে নদী তার কাছে যাওয়ার ঘটনাটা হয়তো সত্যি। তাই তো আজ রিয়াদের কথাগুলো বিশ্বাস করতে তার কষ্ট হচ্ছে। অন্যদিকে রিয়াদ ভেবে পাচ্ছে না তার সাথে কি হচ্ছে। কেনই বা নদী পালিয়ে গেল? পালিয়ে গেল তো গেল কোথায়? ওই চিঠির অর্থ কি? চিঠিটা কে লিখলো এবং কেন? রিয়াদের মনে হচ্ছে নদী খুব বিপদে আছে। হয়তো সেই বিপদটা নদীর গায়ে লাগা কলঙ্কে ঢাকা পড়ে গেছে। রিয়াদ পরের দিন সকালবেলা জয়ের দোকানের সামনে এসে দাঁড়ালো। একদিন এখানে একটি দোকান দিয়ে কাজ শুরু করেছিল রিয়াদরা। আজ এখানে পর 4টা দোকান, 5 জন কর্মচারী। তাদের থেকেই জানায় সবগুলো জয়ের দোকান। জয়ের জীবনে উন্নতির শিখরে পৌঁছে গেছে। হাজার জয়ের জীবনে রিয়াদের প্রয়োজনীয়তা নেই, ফুরিয়ে গেছে সব প্রয়োজন। কর্মচারীর থেকে জানা গেল জয় কিছুক্ষণের মধ্যে এখানে আসবে। তাই রিয়াদ অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ অপেক্ষার শেষে জয়ের দেখা মিলল। জয় রিয়াদকে দেখে বেশ চমকালো। জয়ের বিস্ময়কর চাহনি রিয়াদের চোখের আড়াল হলো না। জয় শান্তভাবে জিজ্ঞেস করল, কি চাই? যা বলার তাড়াতাড়ি বল। নদীর সাথে কি হয়েছে? নাটক করার জন্য এত বছর পর দেখা করতে আসলে? রিয়াদ বুঝতে পারছে জয় এরকম কেন করছে, তাই নিজেকে স্বাভাবিক রেখে বলল, নদীর সাথে আমার 6 বছর দেখা হয়নি জয়। নদীর সাথে আমার প্রেমের সম্পর্ক 6 বছর আগেও ছিল না, আজও নেই। তোরা যা জানিস সব ভুল। জয় একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি অক্ষম কিনা জানি না, তবে সংসার জীবনের 4 বছরে নদীকে একটা বাচ্চা দিতে পারেনি। হয়তো এটাকে সে আমার অক্ষমতা ভেবে নিয়েছে। সে তোর সাথে ভালো থাকা খুঁজে নিয়েছে, তাই আমার কোনো অভিযোগ নেই। তুই আমার বন্ধু, তোর জন্যই আজ আমি এতটা পথ পাড়ি দিতে পেরেছি। তাই আমার ভালোবাসা তোর সাথে সুখী, এটা জেনে আমি খুব খুশি আছি রিয়াদ। একটু থেমে পুনরায় বলল, একবার মনে হয়েছিল হয়তো জীবনের সামনে এগিয়ে যাওয়া আর হলো না। আমার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে স্বপ্না আমার হাত ধরেছিল। স্বপ্নার বাড়িয়ে দেওয়া হাতটা ধরে আমি অতীতকে ভুলে গিয়েছি রিয়াদ। তাই দয়া করে নতুন কোনো নাটক করিস না। রিয়াদ বুঝতে পারছে না সে জয়কে কিভাবে বোঝাবে, কিন্তু তাকে যে বোঝাতেই হবে। রিয়াদ বলল, তোরা যা জানিস তা ভুল। সত্যি আমাদের মাঝে কোনো কিছুই নেই। আমি আদৌ জানি না নদী কোথায়। আমি নদীকে খুঁজতে চাই জয়। জয় রিয়াদের মুখশ্রীর দিকে তাকিয়ে রইল। খুব আস্তে করে বলল, মানুষ এত নিখুঁত অভিনয় করে কিভাবে? দেখ, তোর মুখশ্রী দেখে মনে হচ্ছে তুই সত্যি বলছিস। আমার তোর কথা বিশ্বাস করতে ইচ্ছে করছে রিয়াদ। আমি অভিনয় করছি না জয়। তুই অভিনয় কর কিংবা না কর, তাতে আমার কোনো সমস্যা নেই। তোকে শুধু এতটুকু বলতে চাই, একজন হৃদয় ভাঙা মানুষ আর একজন হৃদয় ভাঙা মানুষকে বুঝতে পারে। স্বপ্নার হৃদয় ভাঙা ছিল বলে আমার ভাঙা হৃদয়ের যন্ত্রণা উপলব্ধি করতে পেরেছে। আমি দ্বিতীয়বার স্বপ্নার হৃদয়টাকে ভাঙতে পারবো না, কিছুতেই না। রিয়াদকে কিছু বলার সুযোগ না দিয়ে জয় চলে গেল। রিয়াদ জয় চলে যাওয়ার দিকে দৃষ্টি দিয়ে একটু দীর্ঘশ্বাস ছাড়ল। রিয়াদের ভাবনাগুলো সব নিস্তব্ধ হয়ে গেল। রিয়াদ ভেবে পাচ্ছে না তার কি করা উচিত। কোথা থেকে শুরু করলে সে নদীকে খুঁজে পাবে? গ্রামের লোকজনের সাথে কথা বলে রিয়াদ নদীর ব্যাপারে জানার চেষ্টা করল, কিন্তু সফল হলো না। যতটুকু রটেছে ততটুকু জানেই তারা, কেউ বাড়তি কোনো খবর দিতে পারল না। রিয়াদের মনে হচ্ছে আর কোনো রাস্তা নেই। হয়তো নদীকে খুঁজে পাওয়ার সমস্যা রাস্তায় বন্ধ। কোথাও এক ফুটা আশা বেঁচে নেই। ঠিক তখনই আশার আলো নিয়ে পাশের জমিরা ভাবি বললেন, দেখো, আমরা যতটা জানি তা তো বললামই, তবে কি ভাবি? নদীর পালানোর খবর বের হওয়ার কিছুদিন আগে ঋতু এসেছিল তোমার খোঁজ নিতে। রিয়াদ কিছুটা নয় বেশি অবাক হলো। জয়ের বোন তার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু কেন? রিয়াদ কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করল, ঋতু কেন এসেছিল? তা বলেনি, শুধু বলেছিল তোমার সাথে দেখা হওয়াটা জরুরি। রিয়াদ তাদেরকে বিদায় দিয়ে ঘরে এলো। মনের মধ্যে কিছুটা আশা জাগলো, হয়তো ঋতু তাকে কিছুটা সাহায্য করতে পারে। কিন্তু সে ঋতু অব্দি পৌঁছাবে কিভাবে? রিয়াদ বসে বসে ভাবছিল ঠিক কিভাবে ঋতুর সাথে দেখা করা যায়। ঠিক তখনই তাকে অবাক করে দিয়ে ঋতু তার ঘরে ঢুকে এলো। ঘরে প্রবেশ করার সময় দরজা দেয়নি রিয়াদ।
তাই ঋতু সোজাসুজি ভিতরে ঢুকে গেল। রিয়াদ ঋতুকে দেখে বলল, তুমি? হ্যাঁ, আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো। দেখুন, আমার হাতে সময় নেই, আমি কোনো ঝামেলা চাই না, তাই সোজাসুজি বলে দিচ্ছি, ভাবি শহরে তার মামাতো বোনের বাসায় আছে, দয়া করে এসব নিয়ে গ্রামে আর কাটাছেঁড়া করবেন না। ঋতু এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল। ঠিক যেই গতিতে রিয়াদের কাছে এসেছিল সেই গতিতেই চলে গেল। রিয়াদ ঋতুর যাওয়ার পানে তাকে হাঁ হয়ে রইল। ঋতু শুধু চলে যায়নি, চলে যাওয়ার পূর্বে একটা কাগজ ঘরের ভেতর ফেলে গেল। রিয়াদ কিছুক্ষণ কাগজটির দিকে তাকিয়ে রইল। রিয়াদ কাগজটি হাতে নিয়ে তার ভাঁজ খুলল। কাগজটিতে যা লেখা ছিল তা পড়ে রিয়াদ দাঁড়ানো থেকে বসে পড়ল। কাগজটিতে লেখা ছিল, তুই কোথায় রিয়াদ? এভাবে আমাকে একা ফেলে কোথায় চলে গেলি? তুই তো জানিস রিয়াদ, আমি তোর সাথে সব কিছু শেয়ার না করে থাকতে পারি না। তুই আমার একমাত্র বন্ধু, যার সাথে আমি মন খুলে কথা বলতে পারি। কেন এভাবে না বলে হারিয়ে গেলি? আমি যে একা হয়ে গেছি, তুই যদি জানতি আজ তোকে ঠিক কতটা প্রয়োজন আমার, তাহলে এভাবে একা ফেলে হারিয়ে যেতি না। ফিরে আয় রিয়াদ, আমার তোকে অনেক কিছু বলার আছে রিয়াদ, ফিরে আয় না। রিয়াদ লেখাগুলো বারবার বলল। কল্পনায় নদীর কাতর সুরে তাকে ফিরে আসার আহ্বান প্রতিচ্ছবি রূপে ভেসে উঠল। রিয়াদের মন বলছে নদী তাকে খুব কষ্ট নিয়ে ডেকেছে, নদীর অনেক কষ্ট হয়েছিল। কিন্তু রিয়াদ যখন চলে গিয়েছিল তখন তো নদী খুব ভালো ছিল, নদী ভালো আছে বলেই তো সে চলে গিয়েছিল। রিয়াদের স্মৃতির পাতায় 6 বছর আগের গল্পটা ভেসে উঠল। নদীর বিয়ের 2 মাস পর রিয়াদের কাছে নদীর একটা চিঠি আসলো। চিঠিতে লেখা ছিল, প্রিয় রিয়াদ, আমি খুব খুশি আছি। জীবনে এত খুশি হব তা কখনো ভাবিনি। জয় আমাকে এতটা ভালোবাসা দিয়েছে যে জীবনের কিছু মুহূর্তের জন্মানো আবেগটা বড্ড ভুল মনে হচ্ছে। তোকে হয়তো খুব বিরক্ত করি, বিশ্বাস কর। আমি অনেকবার চেষ্টা করেছি তোকে বিরক্ত না করতে, কিন্তু পারিনি। তোর সাথে শেয়ার না করতে পারলে আমার কেমন যেন লাগে, একটু ভালো লাগে না। তাই আনন্দ এবং দুঃখ দুটোই তোর সাথে ভাগ করে নিচ্ছি। আমি খুব সুখী। ভালোবাসায় গড়া আমার সংসারটা। ইতি নদী। রিয়াদ যখন চিঠিটা পড়ে কান্না করছিল ঠিক তখনই তার আম্মা বলল, চল বাজান, আমরা শহরে যাই, তোর মামাকে দেখি না কত কাল হইল। রিয়াদ সেদিন বুঝেও না বুঝার ভান ধরেছিল। রিয়াদ জানতো তার আম্মা তাকে অন্য পরিবেশে নিয়ে গিয়ে নদীর স্মৃতি ভোলাতে চাচ্ছে, তবুও না বোঝার ভান ধরে আম্মার ইচ্ছে রাখতে মামার বাড়ি গেল। রিয়াদের ভাষ্যমতে সেখানে কিছুদিন বেরিয়ে ফিরে আসবে, কিন্তু তা আর হলো না। সেখানে যাওয়ার কিছুদিন পর তার আম্মা অসুস্থ হয়ে পড়ল। সাধারণ জ্বর ভেবে রিয়াদের আম্মা হেলায় হেলিয়ে দিয়েছিল তার অসুস্থতাকে। রিয়াদ তার আম্মাকে বারবার বলা শেষেও সে হাসপাতালে যেতে রাজি হয়নি। পরিশেষে আম্মার মৃত্যুটাকে উপহার হিসেবে পেয়েছিল। সেদিনের পর থেকে রিয়াদ নীরব হয়ে গেছিল। বেঁচে থাকার একমাত্র ভরসা যে ছিল সেই মানুষটাও আর রইল না। নিজেকে সব কিছু থেকে কেমন যেন গুটিয়ে নিয়েছিল রিয়াদ। সবকিছুর জন্য নিজেকে অপরাধী মনে হতে লাগলো তার। এরপর কয়েকটা বছর কিভাবে কেটেছে তা শুধু সেই জানে। হঠাৎ কোনো এক পরন্ত বিকেলে মনে হয়েছিল গ্রামে এসে একবার চেনা মানুষগুলোর মুখশ্রী দেখে যাবে। কিন্তু গ্রামে এসে যা হলো, নুপুরের সাহায্যে তার মামাতো বোনের বাসার ঠিকানা নিয়ে সেখানে উপস্থিত হলো রিয়াদ। দরজায় কড়া নাড়ার কিছু মুহূর্তের মধ্যেই দরজা খুলে দিয়ে রাইসা নদীর মামাতো বোন সামনে এসে দাঁড়ালো। স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, কি চাই? নদী আছে? রিয়াদের নিঃসংকোচ বাক্যে রাইসা কিছু একটা ভাবল। রাইসা পুনরায় স্বাভাবিকভাবে বলল, রিয়াদ। রিয়াদ কিছুটা চমকালো। নদীর বোন তাকে কিভাবে চেনে? প্রশ্নটা মাথায় আসলেও সেটাকে মাথা থেকে বের করে দিয়ে বলল, হ্যাঁ। ভেতরে আসুন। রিয়াদ রাইসার আহ্বান পেয়ে ভিতরে প্রবেশ করল। ঘরের ভিতরে দুটো রুম দেখতে পেল রিয়াদ। রিয়াদ চোখ দিয়ে আশপাশটা ভালোভাবে লক্ষ্য করছিল, কিন্তু নদীর দেখা পেল না। পাশের ঘরটি দরজা চাপানো, তাই ভিতরে কি আছে সেটা দেখা যাচ্ছে না। রিয়াদের মন কোথাও না কোথাও আশা নিয়েই দাঁড়িয়ে আছে, হয়তো ও ঘরে নদী আছে। রাইসা রিয়াদকে বসতে বলে ও ঘরে চলে গেল। একটু পর হাতে একটা দিনপঞ্জি নিয়ে ফেরত এলো। দিনপঞ্জি রিয়াদের হাতে দিয়ে বলল, এইটা বড়, পরে বাকিটা বলছি। রিয়াদ দিনপঞ্জিটা হাতে নিয়ে বেশ অবাক হলো। হঠাৎ ও ঘর থেকে বাচ্চার কান্নার শব্দ ভেসে আসলো। বাচ্চার কান্নার শব্দ পেয়ে রাইসা রিয়াদকে পড়তে বলে ও ঘরে চলে গেল। রিয়াদ সমস্ত ভাবনাগুলোকে মনের গহীনে লুকিয়ে দিনপঞ্জিটা পড়তে শুরু করল।
শোটা কীভাবে করব জানি না, তবে এখানে কিছু লেখার পূর্বে আমি একটা কথা বলতে চাই। হয়তো যাকে ভালোবাসা যায় তাকে ভরসা করে সব কিছু শেয়ার করা যায় না, নয়তো আমি যাকে ভালোবাসা ভেবেছিলাম সেটা ভালোবাসা ছিলই না। আজ আমি যা লিখব সবটাই তার জন্য, যাকে আমি আমার থেকে বেশি ভরসা করি, যার সাথে কখনো কোনো কথা শেয়ার করতে আমার মধ্যে কোনো দ্বিধা কাজ করেনি। আমার এই লেখাগুলো তার জন্য। সে হলো আমার সবচেয়ে প্রিয় বন্ধু রিয়াদ। আমার মন বলছে কোনো একদিন রিয়াদ আমার খোঁজে এখানে আসবে, সেদিন যদি আমি না থাকি। তাই মনের সব কথা এখানে লিখে রাখছি। জীবনের সমাপ্তি হয়তো খুব কাছে, তাই সমাপ্তির পূর্বে নিজের মনের গোপন কিছু কথা বলতে চাই। রিয়াদ নামটা মনে পড়লেই প্রথমে আমার স্মৃতিতে যে কথাটা ভেসে ওঠে সেটা হলো, এ আমার প্রথম আবেগ, যার চোখে নিজেকে দেখার লোভটা বড্ড পুড়িয়েছে আমায়। কথাটি বুকে বাঁধল তোর। আমি জানি রিয়াদ, হয়তো এই কথাটি শুনে খুশি হোসনি তুই, তবু আজ বলছি, হ্যাঁ তুই আমার প্রথম আবেগ, প্রথম অনুভূতি। যে অনুভূতিকে আমি ছোট্ট মস্তিষ্কের ভুল চিন্তা বলে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আজ কেন জানি না মনে হচ্ছে ওই ভুল চিন্তাটাই আমার জীবনের সবচেয়ে কঠিন সত্যি ছিল। আজ জানতে খুব ইচ্ছে করছে রিয়াদ, কেন আমায় ভালোবাসলি না? কেন তোর অনুভূতি অন্য কারোর জন্য জন্মালো? তোর অনুভূতিটা অন্যজনের জন্য ছিল বলেই আমি জীবনে ভুল মানুষকে বেছে নিতে বাধ্য হয়েছি। হ্যাঁ তুই ঠিকই শুনেছিস, তোর জন্য আমার জীবনটা ভুলময় হয়ে গেছে। তখন বয়ঃসন্ধির সূচনা কাল ছিল। অষ্টম শ্রেণীতে বসে মনের মধ্যে আবেগ অনুভূতির জন্ম হয়েছিল। সে বছরের প্রতিটা মুহূর্ত আমি তোকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতাম। যখন মাঠের মধ্যে আমি আর স্বপ্ন বসে গল্প করতাম, ঠিক তখনই তোর আবেগে চোখ দেখে নিজেকে স্বপ্নের দুনিয়ায় ভাসিয়ে নিয়ে আসতাম। আমার সেই স্বপ্ন ভেঙে গিয়েছিল কয়েকদিনের মধ্যে, যখন স্বপ্না বলল, দেখ রিয়াদ কিভাবে আমায় ভালোবাসার কথা বলছে। আমি চমকে স্বপ্নার দিকে তাকিয়ে বললাম, তোকে ভালোবাসার কথা বলছে মানে? স্বপ্না লাজুক হেসে বলল, তুই তো জানিস না, আসলে আমি আর রিয়াদ একে অপরকে খুব ভালোবাসি। দেখিস না রোজও কিভাবে আমার দিকে তাকিয়ে থাকে, ক্লাসের ফাঁকেও তাকিয়ে থাকে। শুধু তাই নয়, কালো আমার বইয়ের ভাঁজে একটা কাঠগোলাপও রেখেছিল। স্বপ্নার লাজুক হাসি ওর বলা প্রতিটা কথাই নদীর বুকে ভাঙনের সৃষ্টি করেছেন। সেদিন সারা রাত নীরবে খুব কান্না করছিলাম, নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে কিছুটা আশা নিয়ে সেদিন তোর কাছে গিয়েছিলাম রিয়াদ। সেদিন যখন তোকে জিজ্ঞাসা করলাম তুই আমাকে কী ভাবিস রিয়াদ, বন্ধু নাকি বিশেষ কেউ, তুই সেদিন মুচকি হেসে বলেছিলি বন্ধু। শুধু বন্ধু নয়, বিশেষ বন্ধু, যার জন্য আমি সব কিছু করতে পারি। হঠাৎ আনমনে জিজ্ঞেস করে ফেলেছিলাম, আমাকে আর স্বপ্নাকে কি একই ভাবিস নাকি ভিন্ন কিছু? সেদিন তোর বলা জবাবটা বুঝিয়ে দিয়েছিল, আমি তোর প্রিয় বন্ধু হতে পারি, কিন্তু ভালোবাসা না। তোর ভালোবাসাটা হলো স্বপ্না। সেদিন রিয়াদ বলছিল, এক নয়, তুই আর স্বপ্না আমার কাছে আলাদা, একজন বিশেষ, অন্য একজন বন্ধু। সেদিন তোর উত্তরটা বুঝিয়ে দিয়েছিল, আমি তোর বন্ধু, যেটা তুই আগেই বলেছিলি। তখন বিশেষ কেউটাকে তা বুঝতে অসুবিধা হলো না আমার। সেদিনের পর থেকে অনুভূতিটাকে আর জাগিয়ে তুলিনি, মনকে বুঝিয়েছিলাম ওটা ভুল ভাবনা, হয়তো ভালো লাগা, এটা ভালোবাসা নয়। তারপর হঠাৎ জয়ের সাথে কেমন করে যেন ভালো সম্পর্ক গড়ে উঠলো। তুই আর স্বপ্না প্রেম করছিস, হয়তো সেই ভাবনা থেকেই আমার অবুঝ মন জয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়তে শুরু করলো। জয়ের জন্য ভালো লাগার সৃষ্টি হলো। সেই ভালো লাগাকে ভালোবাসার রূপ দিয়ে তোর প্রতি জমা অনুভূতিকে মেরে ফেললাম। তবু মনের কোণে আশা নিয়ে সেদিন তোকে পরীক্ষা করতে চাইলাম। যখন আমার কান্না দেখে তুই বললি পরের বার থেকে জয় প্রথম হবে, তখন এক বুক আশা নিয়ে জিজ্ঞেস করেছিলাম, আমার কষ্টের জন্য তুই জয়কে প্রথম হিসেবে গড়ে তুলতে কেন চাচ্ছিস? তখন তুই কি বলেছিলি মনে আছে রিয়াদ? বলেছিলি কারণ তুই আমার প্রিয় বন্ধু। তারপর থেকে কেন জানি না মন থেকে মেনে নিয়েছিলাম তুই আমার ভালো লাগা, ভালোবাসাটা জয়কেই করে নিলাম। জয়ের প্রতি জন্ম নেওয়া অনুভূতিটাকে ভালোবাসা বলে চালিয়ে দিলাম। ভালোবাসায় দ্বিতীয়বার অপূর্ণতা চাইনি বলে জয়ের সাথে একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন সত্যিও হলো, তোর বন্ধুত্বের প্রতিদানে আমাদের বিয়েটা হলো। বিয়ের পর বধূ বেশে বসেছিলাম বাসর ঘরে। বাসর ঘর নিয়ে প্রত্যেকটা মেয়েরই একটা সাজানো স্বপ্ন থাকে, প্রিয় মানুষের হাত ধরে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি নিব। এরকম একটা স্বপ্ন নিয়েই আমি অপেক্ষার প্রহর গুনছিলাম। অপেক্ষার অবসান ঘটিয়ে জয় আমার কাছে এসেছিল। সেদিন জয়ের হাত ধরে স্বপ্নটাও সত্যি হয়েছিল। জয় বাসর ঘরে ঢুকে খুব মায়াভরা কণ্ঠে বলল, প্রিয়সী। আমি তখন স্বপ্নের দুনিয়া থেকেই জবাব দিয়েছিলাম, ভালোবাসি।
আমি মুখ তুলে জয়ের মুখশ্রীতে তাকালাম। জয় মুচকি হেসে পাশে বসে আমার হাতটা ধরলো, হাত ধরে বলল, এই হাতটা আজ ধরলাম, আর কখনো ছাড়বো না। একটু থেমে পুনরায় বলল, হাত ধরে সারাটি জনম কাটাতে চাই, সুখে দুঃখে সব সময় পাশে থাকতে চাই। সেদিন আমার সত্যি স্বপ্নের মতো কেটে গেল। তারপর 2 বছর ভালোবাসায় পার হয়ে গেল। দিনগুলো খুব ভালো চলছিল। সব কিছুর মাঝে একটা শূন্যতা ছিল, সেটা হলো রিয়াদ নামের বন্ধুটা। বিয়ের পর তোর সাথে আর যোগাযোগ হয়নি। আমার মন খারাপের গল্পগুলো সেদিনই জয়ের সাথে করে উঠতে পারিনি। মন খারাপ হলে প্রথম যার নামটা মাথায় আসতো সে হলো রিয়াদ। ভেবেছিলাম হয়তো স্বপ্নের সাথে দিনগুলো তোর ভালো কাটছে। চিঠি লিখে দেওয়ার আবদার, মেলায় নিয়ে যাওয়ার বায়না করার মানুষটা এই নদী ছিল না বলেই হয়তো ভালো কাটছে তোর দিন। সেদিন মনে হয়েছিল তোর আর আমার স্বপ্নের কথা জানার পরও তোকে বিরক্ত করাটা আমার ভুল ছিল। কি করব বল, বড্ড বোকা ছিলাম যে। যাই হোক, 2 বছর পর হঠাৎ একদিন মন খারাপের গল্প নিয়ে জয় সামনে এসে দাঁড়ালো। জয় বিষণ্ণ মন নিয়ে বলল, প্রিয়সী, আমার সব কিছু শেষ হয়ে গিয়েছে। কি হয়েছে? তুমি এভাবে বলছো কেন? আমি ছেড়ে যাবা না তো প্রিয়সী? বলো না, সত্যিটা জানার পর যাবা না তো? কি হয়েছে আমায় এটা বলো না। সেদিন জয় যা বলল তার জন্য প্রস্তুত ছিলাম না। জয় বলল, আমি কোনোদিন বাবা হতে পারবো না প্রিয়সী। সেদিন চমকালেও ভেঙে পড়িনি। ভেঙে পড়ার পূর্ব মুহূর্তেই তোর বলা কথাটা মাথা কড়া নাড়ল। সব সময় মাথা ঠান্ডা রেখে চলবি, কোনো কিছুতে উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত নিস না। সেদিন জয়ের কথা আমি মানিনি। শহরে এসে ডাক্তার দেখাতে বলেছিলাম। ডাক্তার দেখানোর পর সেখানে পরিষ্কার লেখা ছিল ও কোনোদিন বাবা হতে পারবে না। ভালো যখন বেসেছিলাম তখন মনে করেছিলাম ভালোবাসা দিয়ে সব অপূর্ণতা ভুলে থাকবো। সন্তানহীন হয়ে স্বামী স্ত্রীর সম্পর্কটা এগিয়ে নিতে যেতে চেয়েছিলাম। তখন সংসার জীবনের 4টা বছর চলে। হঠাৎ একটা তথ্য সব কিছু বদলে দিল। কিছুদিন যাবৎ মাথা ঘুরে বমি পায়। এসব দেখে মনের মধ্যে সন্দেহ জাগলো। তাই তো নারী দেখে গর্ভবতী কিনা বলতে পারতো যে দাদিমা, তাকে ডাক পাঠালাম ঋতুকে দিয়ে। সে এসে নিশ্চিত করলো আমি গর্ভবতী। আমি ভেবেছিলাম হয়তো চমক ঘটেছে, আমার শূন্য কোল ভরিয়ে দিতে আমার সন্তান আসছে। হঠাৎ দমকা হয় সব বদলে গেল। দমকা হয় এলোমেলো হয়ে গেল সব কিছু। জয় মেনে নিতে পারল না এই সন্তানটা তার। সুখের সংসারে শুরু হলো অশান্তি, ঝগড়া, বিবাদ। শত চেষ্টা করে আমি বোঝাতে পারলাম না, হয়তো রিপোর্টে ভুল ছিল। জয় মানতে নারাজ। মাঝে মাঝে মনে হতো নিজের অজান্তে ভুল করে ফেলেছি নাকি। নিজেকে দোষারোপ করতে 2বার ভাবিনি। হঠাৎ একদিন জয় বলল, আমি বিচ্ছেদ চাইছি। মানে? তালাক। সেদিন আমার মনের মধ্যে কি চলছিল তা বলে বোঝানো সম্ভব নয়। তবু আমি জোর দিয়ে বললাম আমি বিচ্ছেদ চাই না। জয় শত চেষ্টা করেও আমাকে রাজি করাতে পারল না। আমি নিজের সিদ্ধান্তে অটল ছিলাম। তারপর যে কি হলো, জীবনের চরম সত্যের মুখোমুখি হতে হলো আমাকে। ঋতুর মাধ্যমে জানলাম জয় স্বপ্নের সাথে সম্পর্কে লিপ্ত। তাদের সম্পর্কটা পরিণতি চায়, তাই আমাকে তালাক দিতে চাচ্ছে জয়। প্রথমে ঋতুর কথা বিশ্বাস হয়নি। তারপর ঋতু আমার হাতে স্বপ্নার দেওয়া জয়কে লেখা একটা চিঠি আমার হাতে তুলে দিল, যেখানে ওদের সম্পর্কের 3টে বছর সুন্দর মুহূর্তের বর্ণনা দেওয়া ছিল। বলার মতো ভাষা খুঁজে পাইনি। সেদিন তোর সাক্ষাৎ খুব করে চাইছিলাম রিয়াদ। ঋতুকে দিয়ে তোর খোঁজ নিতে পাঠালাম, কিন্তু তুই ছিলি না। তোর খোঁজ না পেয়ে কী করব ভেবে পাচ্ছিলাম না। ঋতু আমাকে খুব ভালোবাসে, তাই আমার জন্য অনেক কিছুই করেছে। সেদিন রাতে হঠাৎ করে স্বপ্নার আগমন ঘটে আমাদের বাড়িতে। স্বপ্নার আগমনই আমাকে বুঝিয়ে দিয়েছিল আমার সংসার জীবনটা বোধহয় এখানেই শেষ। কিন্তু সেদিন রাতে আমি যা শুনলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার শাশুড়ি আম্মা সব জানতেন, কিন্তু তিনি নিশ্চুপ ছিলেন। হয়তো কর্ম সন্তানের সিদ্ধান্তে বাধা দেওয়ার ক্ষমতা তার ছিল না। তবে ঋতু চুপ ছিল না, সে সাহায্য করেছিল। ঋতুর জন্যই সেদিন জয় এবং স্বপ্নার কথোপকথন আমার কান অবধি এসেছিল। সেদিন রাতে জয় এবং স্বপ্না বলছিল, তুমি আমাকে সত্যি ভালোবাসো জয়? এটা কোন ধরনের কথা স্বপ্না? তুমি খুব ভালোভাবে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তাহলে তোমার জীবনে এখনো নদী কেন আছে? ও তালাক দিতে চাচ্ছে না, কিভাবে নিব? আমি এসব কথা এখন শুনতে চাচ্ছি না। এসব পুরনো কথা। নতুন কি সিদ্ধান্ত নিয়েছো তাই বলো। নতুন সিদ্ধান্ত মানে? মেরে ফেলো নদীকে। নিজের গায়ে খুনের কলঙ্ক লাগানোটা কি ঠিক হবে? আমাকে পেতে হলে তোমাকে নদীকে জীবন থেকে সরাতে হবে, তাই নদীকে মুছতে হবে। তবে তুমি যদি আমাকে না চাও তবে... এসব বলো না, আমি সত্যি তোমাকে চাই। আমি তোমাকে খুব ভালোবাসি স্বপ্না। তোমার জন্য আমি নদীকে জীবন থেকে সরাতে রাজি আছি। নদীকে সরাতে যদি ওকে মেরে ফেলতে হয় তবে আমি তাই করব।
তাহলে যা করার আজকেই করবে। পরের কথাগুলো শোনার সাহস হার হলো না, তাই চলে গেলাম। নিজের সন্তানের কথা ভেবে ঋতুর কথা মতো সেদিন রাতে বাড়ি সারলাম। নিজের বাড়িতে যাওয়ার সাহস হয়নি। বিবাহিত সন্তানের বোঝা বোধহয় কোনো বাবা মার জন্যই সুখের নয়, তাই বাবা মাকে নিজের দুঃখের কথা না জানিয়ে চলে গেলাম। সেই সাথে আরও একটি কারণ ছিল, জয় আমাকে আর কখনো যাতে খুঁজে না পাই, তাই শহরে চলে এসেছিলাম। শহরে রাইসাই একমাত্র পরিচিত ছিল বলে ওর কাছে এলাম। রিয়াদ, তোকে আমি কখনো অবিশ্বাস করতে চাইনি, কখনো চাই না, তবে জীবনের শেষ মুহূর্তের আগে অন্তত একবার জানতে চাই, কেন ভালোবাসলি না আমায়? ভালো যখন স্বপ্নকে বেসেছিলি, তাহলে ততটা ভালোবাসা দিলি না কেন? যতটা ভালোবাসলে সে তোকে ছেড়ে যেতে পারে না। আমি আজও বিশ্বাস করি তোর ভালোবাসায় কোনো খাদ ছিল না, হয়তো স্বপ্নের ভালোবাসায় খাদ ছিল, তাই ও তোকে ছেড়ে জয়কে ধরেছিল। কিন্তু ধরলই যখন, তখন জয়কে কেন? কেন আমার সন্তানের ভাগ্য থেকে বাবার পরিচয়টা কেড়ে নিল? পরিশেষে আমার জীবনে জয়ের সাথে কাটানো মুহূর্তগুলো যতটা না মনে পড়ে, তার চেয়ে তোর সাথে কাটানো মুহূর্তগুলো বেশি মনে পড়ে। এটাকে কি বলে রিয়াদ? দিনপঞ্জিটা ভালোভাবে দেখল রিয়াদ। এতটুকু লেখা ছাড়া আর কিচ্ছু আছে কিনা? শেষ পৃষ্ঠায় 2 লাইনে একটু লেখা ছিল, তুই বন্ধু, সুদূর আকাশ, আমি ঢেউময় নীল, চাইলেও পারবো না ছুতে, আমি বন্ধুর মন। রিয়াদ অনুভব করলো তার চোখে অশ্রু, 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সমস্ত দিনপঞ্জি পড়ে রিয়াদের মন বারবার বলতে চাচ্ছে, আমি তোকে খুব ভালোবাসি নদী, খুব 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 ভালোবাসি। এতক্ষণে বাচ্চাকে সামলে রাইসা রিয়াদের কাছে গেল। রাইসাকে দেখে রিয়াদ বলল, নদী কোথায়? রাইসা আস্তে করে জিজ্ঞেস করল, ভালোবাসো নদীকে? রিয়াদ নিজেকে সামলে বলল, যা বলার তাকে বলবো। সময় কাজ অসময় করলে ভুল হয়ে যায়। ভুলটা শুধরে নিব। উপায় নেই। কেন? নদী তো নেই। রিয়াদ চমকালেও নিজেকে স্বাভাবিক রেখে জিজ্ঞেস করল, নেই মানে? নদী তার ঢেউয়ের মাঝে হারিয়ে গেছে। সে হারিয়ে গিয়ে বুঝিয়ে দিয়েছে সে আর কারো নয়। আমি কিছু বুঝতে পারছি না। রাইসা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সেই দিন বাড়িতে নদী একা ছিল। গর্ভাবস্থায় তখন প্রায় 9 মাস চলে। মন থেকে ওকে একা ছেড়ে যেতে ইচ্ছা না করলেও উপায় ছিল না। সেদিন আমাকে আর রবিনকে একটা কাজে যেতেই হতো। আমি অবশ্য যথেষ্ট তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করেছি। 2 ঘন্টার মধ্যে বাড়ি ফিরে এসেও লাভ হলো না। যা ক্ষতি হওয়ার হয়েই গেল। দরজা খোলা দেখেই মনের ভিতরে ভয় জন্ম নিয়েছিল। ভয়কে সত্যি করে নদী রক্তাক্ত অবস্থায় সেদিন পড়েছিল। দ্রুত হসপিটালে নেয়ার কারণে বাচ্চাটা বেঁচে গিয়েছিল, কিন্তু নদী বাঁচেনি। আমি জানি না সেদিন নদীর সাথে কি হয়েছিল, তবে ওর গলায় দাগ দেখে বুঝেছিলাম কেউ ওর গলা চেপে ধরেছিল। নদী সেদিন চলে গিয়েছিল ঠিক, তবে নিঃসন্তানী রাইসার বুকে একটা সুন্দর মেয়ে তুলে দিয়ে গেল। শেষ বাক্যটি রাইসা খুব তৃপ্তির সাথে বলেছিল। রিয়াদের পৃথিবী সেখানেই থমকে গেল। রিয়াদ সেখানেই বসে পড়ল। রাইসা অন্য ঘরে চলে গেল। কিছুক্ষণ পর একটা ফুটফুটে বাচ্চাকে কোলে নিয়ে রিয়াদের সামনে এলো। রিয়াদের চোখ দিয়ে অশ্রুর বৃষ্টি পড়ছিল। রিয়াদ হাউমাউ করে কাঁদতে যাচ্ছে, কিন্তু পারছে না। ভিতরে সব কান্নাগুলো দলা পাকিয়ে গেছে কেমন। রাইসা বাচ্চাটাকে রিয়াদের সামনে ধরে বলল, নদীর মেয়ে। রিয়াদ চোখ তুলে বাচ্চাটার দিকে তাকালো। পরম স্নেহে একটা হাত বাড়িয়ে দিয়ে বাচ্চাটির মাথায় রাখল। মুখশ্রীর সামনে এগিয়ে এনে চুমু খেলো। রাইসা পুনরায় বলল, ওর নাম রিয়ানা। নদী তোমার সাথে মিল করে এই নামটা রাখতে বলেছিল। রিয়াদ বলল, ওকে আমার কোলে দিবেন? হ্যাঁ। রিয়াদ রিয়ানাকে কোলে নিয়ে অনেকগুলো চুমু খেল। রিয়ানার মুখশ্রীতে তাকিয়ে মনে মনে দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসা 2 পক্ষ ছিল, কিন্তু তা অচেনা রয়ে গেল। রিয়াদ জয় এবং স্বপ্নার মুখোমুখি দাঁড়িয়ে আছে। জয় বিরক্তি নিয়ে বলল, তুই বারবার আমাদের বিরক্ত করতে কেন আসছিস? নদীকে মেরে ফেলি কেন? রিয়াদের কঠিন গলায় বলা কথাটি জয় এবং স্বপ্নাকে অবাক করে দিল। জয়ের আম্মা কিছু বলতে নিলেই রিয়াদ তার সামনে হাত জোড় করে বলল, কাকিমা, আজ আপনি কিছু বলবেন না দয়া করে। আমি আজ জয় আর স্বপ্নার সাথে কথা বলতে চাই। আশা করি আপনি অনেক কিছু জানেন, হয়তো বলতেও চাইবেন না, তাই বলছি বলতে না পারেন অন্তত পক্ষে আমাকে বাধা দিবেন না। ঋতু নিজের আম্মাকে নিয়ে অন্য ঘরে চলে গেল। জয়ের আম্মাও নীরবে চলে গেলেন। তিনি আস্থা রাখছেন জয় রিয়াদকে বুঝিয়ে পাঠিয়ে দেবে। রিয়াদ জয়ের মুখশ্রীতে তাকিয়ে বলল,
কেন মারলি? ভালোবাসতি না? ভালোবাসার সংসারে কেন তৃতীয় ব্যক্তির আগমন ঘটালি? জয় নিশ্চুপ। রিয়াদ স্বপ্নার দিকে প্রশ্ন ছুড়ল। তুই না আমাকে ভালোবাসতি, তাহলে জয়কে কিভাবে ভালোবাসলি? তুই না আমার জন্য পাগল ছিলি, তাহলে জয়কে বিয়ে করলি কিভাবে? জয় চমকে স্বপ্নার মুখশ্রীতে তাকালো, বিষয় নিয়েই বলল। তুমি রিয়াদকে ভালোবাসতে? স্বপ্না স্বাভাবিকভাবে বলল, এখনো বাসি। জয় এবং রিয়া দুজনেই চমকে উঠল। স্বপ্না পুনরায় বলল, প্রেমের যুদ্ধে হেরে গিয়েও জিতে গিয়েছি আমি, তাই আমি যা করেছি তার জন্য কোনো আফসোস নেই, কখনো হবেও না। এখন আমাকে ভালোবাসলে জয় এবং নদীর সম্পর্কে কেন বাধা হয়ে দাঁড়ালি? কারণ নদীর ভালোবাসা তোকে আমার হতে দেয়নি, তাই। জয় আস্তে করে বলল, তুমি আমাকে ভালোবাসো না? না, আমি শুধু নদীর কান্না দেখতে চেয়েছিলাম। নদীর জন্য আমি যেভাবে কেটেছি ঠিক সেভাবে নদীকে কাঁদাতে চেয়েছি। 3 বছরের প্রেম, 2 বছরের সংসার, সব মিথ্যে? হ্যাঁ, মিথ্যে। মনে পড়ে সেদিনের কথা, যেদিন আমি তোকে বলেছিলাম নদী তো ওর সংসারে সুখে আছে, চল আমরা দুজন নতুন করে শুরু করি। তখন কি বলেছিলি তুই? বলেছিলি নদী তোর জীবনে থাকুক কিংবা না থাকুক তুই তাকেই ভালোবাসিস। তারপর তুই হঠাৎ হারিয়ে গেলি। তোকে জীবনে নাই বা পেতাম, অন্তত চোখে দেখা দেখতে তো পেতাম, কিন্তু তাও হলো না। কার জন্য হলো না? সেই তো নদীর জন্য। তাই আমি ঠিক করেছিলাম নদীকেও সুখী হতে দেব না। তাই হলো, জয়কে নিজের ভালোবাসায় বেঁধে নদীকে কান্নার সাগরে ভাসিয়ে দিলাম। স্বপ্নার চোখে অশ্রু, হয়তো ভালোবাসা না পাওয়ার অশ্রু, কিন্তু তাই বলে সে যা করেছে সেটা কি ঠিক? তখনই স্বপ্না বলে উঠল, আমি হয়তো ভুল করেছি, তবে জয় কিন্তু নদীকে সত্যিই ভালোবাসতো না। যদি সত্যি ভালোবাসতো তবে সে আমায় আসক্ত হতো না। নদীর মাধ্যমে তোর থেকে সব সুযোগ সুবিধা নেওয়াটাই ছিল জয়ের উদ্দেশ্য। এখন তুই বলতে পারিস নদীকে কাঁদিয়ে আমি কি সুখী হয়েছি? না, হইনি। এখন বলবি তাহলে এসব কেন করলাম? আসলে কোনো মানুষই কষ্টে থাকতে চায় না, সবাই চায় কষ্ট থেকে মুক্তি পেতে। কষ্ট থেকে মুক্তি পাওয়ার আশায় তারা সুখ খুঁজতে ভুল সিদ্ধান্ত নেয়। আমিও তেমন। আমি ভেবেছিলাম নদীর কষ্ট হয়তো আমিও শান্তি পাবো। জয় যখন নদীকে বলেছিল ও বাবা হতে পারবে না, আমি ভেবেছিলাম নদী কষ্টে দুঃখে জয়কে ছেড়ে দিবে, কিন্তু দেয়নি। জয় যখন তালাক চাইলো তখনও দেয়নি। তাই শেষমেশ। স্বপ্না থেমে গেল। রিয়াদ বলল, তাই শেষমেশ তাকে মেরে ফেললি? আমি কিন্তু মারিনি, মেরেছে জয়। নদী যাতে সন্তানকে ঢাল করে ওর জীবনে ফিরে না আসে তাই মেরে ফেলেছিল। স্বপ্না একটু থেমে পুনরায় বলল, জানিস জয় নদীকে কিভাবে মেরেছে? নদী যখন দরজা খুলল ঠিক তখনই জয় ওর পেটে লাথি মারল, তারপর বেশ অনেকক্ষণ গলা চেপে ধরল। জানিস নদীর চোখে তখন কতটা বিস্ময় ছিল। যার সন্তান ওর গর্ভে সেই মানুষটাই ওকে যন্ত্রণা দিয়ে মারছিল, ওর নিঃশ্বাস বন্ধ করার চেষ্টা করছিল। তখন নদীর চোখে যে অশ্রুটা ছিল না, ওটা দেখে আমার হালকা কষ্ট হচ্ছিল। হ্যাঁ রে, শত হোক বন্ধু তো, আর এমন করুণ মৃত্যু। স্বপ্নার ঘোরের মধ্যে হয়তো সব বলে দিচ্ছিল, কিন্তু অন্যদিকে রিয়াদের রিয়াকশন সে বুঝতে পারেনি। রিয়াদ তার ভালোবাসার করুণ পরিণতির কথা স্মরণ করে যে কাণ্ড ঘটালো তার জন্য ওখানে থাকা কেউ প্রস্তুত ছিল না। স্বপ্ন বলেছিল, জয় এক নারীতে আসক্ত হয়ে কাটাতে পারিনি, তাই তো দ্বিতীয় নারীর প্রতি আসক্ত হয়েছে। তুই যদি ভাবিস জয় আমাকে ভালোবাসে তবে ভুল। জয়ের মতো কিছু ছেলেরা শুধু নতুনত্বই খোঁজে। নদীর সাথে সব শেষ, তখন সে নতুন মোহে পড়েছে। যার সুযোগ নিয়েছে তার প্রতিহিংসা। তুই তো জানিস না জয় নদীকে ঠিক কিভাবে মেরেছে। এই যে এখানে নদীর বাচ্চাটা ছিল, ঠিক সেখানে লাথি মেরেছিল। আমি তখন কষ্ট পেয়েছিলাম জানিস রিয়াদ, কিন্তু আমার হিংসা ঘৃণা কষ্টের মধ্যে নদীর কষ্টটা আমাকে ছুঁতে পারেনি। নদীর শ্বাসরোধ করার সময় আমার ভালো লাগছিল, মনে হচ্ছিল ভালোবাসা না পাওয়ার যন্ত্রণাটা কমে যাচ্ছে আমার। স্বপ্নার ঘোরের মধ্যে রিয়াদকে এসব বলছিল। স্বপ্নার ঘোর বুঝতে পারেনি তার কতগুলো রিয়াদের মধ্যে থাকা বিষাদ শক্তিকে জাগিয়ে দেবে। খাটের পাশে দা বটিয়ে রাখা ছিল। রিয়াদ দাটা হাতে নিয়ে স্বপ্নার গলায় চালিয়ে দিল। কয়েক মুহূর্তের জন্য সব নিস্তব্ধ হয়ে গেল। জয় ভয় মিশ্রিত কণ্ঠে চিৎকার দিল, স্বপ্না। জয়ের চিৎকারে অন্য ঘর থেকে ঋতু এবং আম্মা চলে এলো। তাদের আসতে দেরি হয়ে গেছিল।
তার পূর্বেই রিয়াদ দ্বিতীয় আঘাতটা জয়কে করল, কিন্তু জয় গলায় নয়, আঘাতটা তার বুকে করল। একবার নয়, 3বার আঘাত করল। তারপর বলল, ভালোবাসা পেয়ে তাকে চিনলি না জয়, তুই তো হেরে যাওয়া মানুষ, জয় নামটা তোর সাথে যায় না। একটু থেমে পুনরায় বলল, ভালোবেসে নদীকে প্রিয়সী ডাকতি, তাই না জয়? অথচ প্রিয়সী মানেটাই জানিস না। কথাটি বলে আরো একবার আঘাত করল। এর মধ্যে জয়ের আম্মা চলে এলো এবং চিৎকার দিল। ঋতু গিয়ে রিয়াদকে ধরল, কান্নারত কণ্ঠে বলল, আমার ভাইয়াকে ছেড়ে দাও। রিয়াদ দা ফেলে দিয়ে বসে পড়ল। গ্রামের লোকজনের সাহায্যে জয় এবং স্বপ্নাকে হাসপাতালে নেওয়া হলো, কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। কথাই বলে, প্রতিহিংসার আঘাত ততটা মজবুত যতটা মজবুত হলে চোখের লাভায় একজন মানুষকে বিনাশ করা সম্ভব। পরিশেষে এই অন্ধকার জেলে 25টা বছর কাটাচ্ছি। আমার আপন বলতে কেউ ছিল না বলে আমার পক্ষে কোনো উকিল দাঁড়ায়নি। তাছাড়া আমারও কখনো ইচ্ছে হয়নি এখান থেকে বের হওয়ার। বেশ আছি আমার নীরব ভালোবাসার স্মৃতি নিয়ে। রিয়ানা এতক্ষণ খুব মনোযোগ দিয়ে পুরোটা শুনছিল। হঠাৎ অনুভব হলো তার চোখে অশ্রু। গড়িয়ে পড়া অশ্রুর দিকে দৃষ্টি রেখেই রিয়ানা বলল, আপনি যা বলবেন তার সত্যটা কতটুকু? রিয়াদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, রাইসাপুর কাছে জিজ্ঞাসা করলে তো ঘটনাটা জানতে পারতে। তার ঠিকানা? ঠিকানা মানে? তোমার তো তার কাছে বড় হওয়ার কথা। ভাগ্যটা সায় দেয়নি, তাই তো অনাথ আশ্রমে বড় হওয়া। অনেক কষ্ট করে আমি আপনার অবধি এসেছি। আমি আপনার কথা সত্যতা বিচার করে জানবো কে আমার বাবা। রিয়ানা আর দাঁড়ালো না, চলে গেল। রিয়ানা রাইসার মুখোমুখি দাঁড়িয়ে আছে। রাইসা মাথা নত করে বলল, তুমি যা শুনেছ সবই সত্যি। তোমার আমার কাছেই বড় হওয়ার কথা ছিল, কিন্তু স্বার্থপর এই দুনিয়ায় স্বার্থ ছাড়া মানুষ নেই, তাই আমিও স্বার্থপর হলাম। তুমি যখন আমার জীবনে এসেছিলে তখন আমি নিঃসন্তান ছিলাম, তাই তোমাকে আপন করে নিয়েছিলাম। তবে যখন আমার নিজের সন্তান হলো তখন আমার মধ্যে স্বার্থপর একটা মানুষের জন্ম হয়, যার কাছে মনে হতো তোমাকে বড় করলে আমার সন্তানের ভালোবাসায় ভাগ বসে যাবে। আমার সন্তান ততটা ভালোবাসা পাবে না যতটা তার প্রাপ্য। রিয়ানা একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। পুনরায় রিয়াদের সামনে আসলো রিয়ানা। প্রথমে রিয়ানা জিজ্ঞেস করল, কেমন আছেন? তোমাকে দেখে বেশ ভালো হয়ে গেলাম। আমাকে দেখে ভালো হয়ে গেলেন কেন? কারণটা তোমার জানা। কারণ আমি আপনার নদীর মেয়ে, তাই তো? হ্যাঁ, আমার কাছে তুমি আমারই সন্তান। তাহলে এই সন্তানের কথা ভেবে এই সন্তানকে নিয়ে একটা সুন্দর জীবন কি গড়ে তুলতে পারতেন না আপনি? মানে? সেদিন কি পারতেন না সবকিছুকে পিছনে ফেলে বাচ্চা রিয়ানার হাত ধরতেন? পারতেন, কিন্তু ধরেননি। যদি ধরতেন তবে আজ আমাকে অনাথ আশ্রমে নয় বরং একটা পরিচয় নিয়ে এই সমাজে বড় হয়ে ওঠা হইতো। একটু থেমে রিয়ানা পুনরায় বলল, সেদিন বলেছিল না আমি যেন বিচার করি কি আমার বাবা? আজ বলছি আমার কোনো বাবা নেই। জন্ম যে দিয়েছিল সে তো বাবা নয়, আর আপনিও নন। আমি যেমন একা বড় হয়েছি তেমনই একা। আমার কেউ নেই, কেউ না। রাগ, ক্ষোভ কিংবা কষ্ট যাই বলেন না কেন, নিজ নিজ স্থানে সবাই ঠিক। পরিশেষে রিয়ানার সহযোগিতায় 25টা বছর পর কারাগার থেকে মুক্তি পেল রিয়াদ। মুক্তি পেয়ে রিয়াদ প্রথমে রিয়ানার সাথে সাক্ষাৎ করল না। রিয়াদ অন্য একটা কাজে আছে বলে চলে গেল। রিয়ানাকে একটা স্থানে দেখা করতে বলল রিয়াদ। রিয়াদের কথা মতো রিয়ানা যথাসময়ে ঠিক জায়গায় চলে এলো। হঠাৎ রিয়াদ সামনে এসে দাঁড়ালো রিয়ানার। রিয়ানা জিজ্ঞেস করল, এখানে ডাকলেন কেন? রিয়াদ কিছু না বলে পেছনে ঘোরার ইশারা করল। রিয়ানা পেছনে ঘুরতেই দেখতে পেল তার ভালোবাসা সৌরভ দাঁড়িয়ে আছে। সৌরভ হাঁটু গেড়ে বসে রিয়ানার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, বিয়ে করবে আমায়? তোমার পরিবার? তারা সবাই রাজি, আঙ্কেল সবাইকে রাজি করিয়েছে, তাই আজ তোমার কাছে প্রস্তাব নিয়ে এলাম। যদি এখনো রাজি না হই? আঙ্কেল একটি কথা বলছেন, প্রিয়সীর নাকে কখনো না ধরবেন না, সবসময় হিয়া ধরবেন, কারণ এরা মেয়ে জাতি, মুখে এক মনে আরেক। হ্যাঁ, কি? রাগে না সুইটি, কি চেয়েছি বলো? একটু যে ভালোবাসা দাও না গো, একটু ভালোবাসা। সৌরভ মুখশ্রী এমন করেছে যে রিয়ানা না হেসে পারল না। রিয়ানা সৌরভকে জড়িয়ে ধরল। পরক্ষণেই মনে হলো রিয়াদ আছে। পেছনে ঘুরে রিয়াদকে দেখতে পেল না রিয়ানা। সামনে ডাকে ডাকে রিয়াদ চলে যাচ্ছে। রিয়ানা জোরে বাবা বলে চিৎকার করল। রিয়াদ পেছনে ঘুরে তাকালো। রিয়ানা পুনরায় বাবা বলে ছুটে গেল।
ছুটে গিয়ে জড়িয়ে ধরল। জ্যোৎস্নার রাতে চাঁদের আলোয় পাশাপাশি বসে আছে বাবা মেয়ে। নাই বা হোক রক্তের সম্পর্কের বাবা মেয়ে, নিজেরা মানলেই হলো। বাবা মেয়ে অনেক গল্প করছিল। গল্পের এক পর্যায়ে রিয়ানা উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে হাতগুলো মেলে দিয়ে রিয়াদের উদ্দেশ্যে বলল, আমি আকাশে হাজার তারার ভিড়ে ছড়িয়ে দেব তোমার প্রেমের গল্প। তারারা বার্তাবাহক হয়ে পৌঁছে দেবে মায়ের কাছে তোমার সেই অচেনা প্রেম গল্প, বিষাদময় প্রেম,